আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের এইচএসসি ম্যাজেস্টি সিরিজের সিকিউ এবং এমসিকিউ কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের উপর দেওয়ার কথা ছিল। সো সেই ধারাবাহিকতায় আজকে আমরা পরিবেশ রসায়নের সিকিউ সাজেশন ক্লাসটা করব। তোমরা কিন্তু ইতিমধ্যেই গুণগত রসায়নের সিকিউ ক্লাসটা দেখেছো। সেখানে কিন্তু ভাইয়া এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক, বোর্ডে কীরকম কোশ্চেন আসছে, কীরকমভাবে উদ্দীপক তোমাকে দিবে, তুমি কীভাবে পরীক্ষার হলে অ্যান্সার করবে, কোন কোশ্চেন অ্যান্সার করলে বেশি মার্কস পাওয়া যায়, কোনগুলো তুমি কি ইগনোর করবা, এই সব কিছু কিন্তু ওভারঅল আলোচনা করেই এই সিকিউ সাজেশন ক্লাসগুলোতে। সো আজকে আমরা পরিবেশ রসায়নের সিকিউ সাজেশন ক্লাস করব এবং তোমরা কিন্তু অনেকেই জানো বা যারা জানো না তাদেরকে বলছি যে আমাদের কিন্তু ব্যাটেলস অফ বায়োলজিতে এইচএসসি 25 ব্যাচের জন্য এই লাস্ট মোমেন্টে তোমাদের কেমিস্ট্রি প্রিপারেশনকে পুরোটাকে গুছিয়ে নিতে 28 ডে কেমিস্ট্রি প্রো কিন্তু চলছে, যেখানে মাত্র 333 টাকায় তুমি পুরো কেমিস্ট্রির ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে প্রত্যেকটা চ্যাপ্টারের ইন ডিটেলস 28টা ক্লাসের মাধ্যমে এই জিনিসগুলোকে খুবই ডিটেলসে শেষ করতে পারবা। সো তোমাদের বলবো যে অবশ্যই মাত্র 333 টাকা দিয়ে তোমার এইচএসসি কেমিস্ট্রি প্রিপারেশনটাকে খুব সুন্দর মতো তুমি কিন্তু চাইলে গুছিয়ে নিতে পারবা। সো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। যে ভাইয়া পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারটা থেকে কিন্তু মাঝে মধ্যেই থিওরিটিক্যাল সিকিউ আসে, আবার ম্যাথমেটিক্যাল সিকিউ মিক্স করে আসে। সো অনেক সময় দেখা যায়, আমি কিন্তু তোমাদের প্রথম ক্লাসে বলছিলাম যে থিওরিটিক্যাল কোয়েশ্চেন অ্যান্সার করলে বোর্ডে নাম্বার ডিপেন্ড করে টিচারের উপর। অনেক টিচার আছে ফুল মার্কস দেয়, অনেক টিচার আছে হাতের লেখা খারাপ হইলে বা প্রেজেন্টেশন খারাপ হইলে 1-2 মার্ক বা 1.5 মার্ক কমায় দেয়। সো পুরোপুরি থিওরিটিক্যাল কোশ্চেনের মার্ক টিচারের উপর ডিপেন্ড করে যে কোন টিচারের কাছে তোমার খাতাটা যাচ্ছে সেই টিচারের উপর। বাট ম্যাথমেটিক্যাল সিকিউরিটি কিন্তু এই জিনিসটা ডিপেন্ড করে না। তাই তোমাদের প্রথম ক্লাসে বারবার করে বলছি তোমরা অলওয়েজ চেষ্টা করবা ম্যাথমেটিক্যাল সিকিউ দিতে। সো তোমাদের জায়গায় যদি আমি থাকতাম, আমি অলওয়েজ টার্গেট রাখতাম যে পরিবেশ রসায়নে একটা সিকিউ মাস্ট দিবই, পরিবেশ রসায়নে একটা সিকিউ মার্কস দিবই, কারণ আমি জানি একটা ম্যাথ আসবেই। যদি 2টা ম্যাথ আসতো বোর্ডে তাহলে 2টা দিতাম, যদি একটা থিওরি আসতো তাহলে সেটাকে ইগনোর করতাম, কারণ হচ্ছে থিওরিটিক্যাল সিকিউ দিলে খুব বেশি মার্কস ওঠানো কষ্টকর। এবং যদি অন্য তোমার হচ্ছে আরও 3 থেকে 4টা ম্যাথ থাকতো ওইগুলো দেওয়ার চেষ্টা করতাম। সো তোমাকে আগেই তোমাকে সতর্ক করে রাখতেছি যে ভাইয়া যদি এই চ্যাপ্টার থেকে 2টা ম্যাথ আছে ফাইন, তুমি 20 মার্ক দাও, কোনো সমস্যা নাই। বাট যদি এরকম হয় যে না অন্য চ্যাপ্টারগুলোতে ম্যাথ আসছে বাট এই চ্যাপ্টারের একটা থিওরি চলে আসছে, তোমার টোটাল 5টা সিকিউর মধ্যে ধরো হচ্ছে 4টা ম্যাথ আসছে এবং একটা তোমাকে থিওরি দিতে হবে, তখন তুমি এসে দেখবা আচ্ছা দেখি তো একটা থিওরি এখান থেকে দিই কিনা, নাকি জৈব যৌগ থেকে দিব, নাকি হচ্ছে তোমার তড়িৎ রসায়ন বা কর্মমুখী রসায়ন থেকে দিব। সো সেই জিনিসটা আলটিমেটলি ডিপেন্ড করে কিসের উপরে? সেই জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে তোমার নিজের উপরে। সো চলো এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলোকে দেখে ফেলি। সো তুমি যদি এই চ্যাপ্টারে পড়াশোনা শুরু করো তাহলে শুরুর দিকে দেখবা বায়ুমণ্ডল, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এইসব অনেক কথাবার্তা বলে দেওয়া আছে, বাট এগুলো কিন্তু কখনো সিকিউতে আসবে না। সিকিউ আসা শুরু হয় হচ্ছে এই যে গ্যাসের সূত্রসমূহ। এই গ্যাসের সূত্রসমূহ টপিকটাকে তোমরা কিন্তু শুধুমাত্র যে কেমিস্ট্রিতে পড়ো এমন না, এই টপিকটা কিন্তু তোমরা ফিজিক্সেও পড়ে থাকো, তাই না? আদর্শ গ্যাস এবং যে গতিতত্ত্ব তোমার চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটাতে তোমরা কিন্তু হচ্ছে এই তোমার গ্যাসের সূত্রগুলো নিয়ে পড়াশোনা করো। সো গ্যাসের সূত্রগুলোর মধ্যে কি কি তোমার হচ্ছে সূত্র আছে তোমরা সবাই জানো যে আমরা পড়াশোনা শুরুই করি হচ্ছে চাপ এবং আয়তনের যে সম্পর্ক, অর্থাৎ বয়েলের সূত্র দিয়ে আমাদের পড়াশোনাটা শুরু হয়, গ্যাসের সূত্র। বা তুমি যখনই পড়া শুরু করছো, আমি জানি তুমি বয়েল দিয়েই পড়াশোনাটা শুরু করছো যে ভাইয়া পি প্রপোর্শনাল টু 1/v, অর্থাৎ চাপের সাথে আয়তনের সম্পর্ক উল্টা বা ব্যস্তানুপাতিক, একটা বাড়াইলে আরেকটা কমে যায়, ঠিক আছে? এরপরে তুমি চার্লসের সূত্র পড়ছো। চার্লসের সূত্র তোমাদেরকে কি বলতো যে ভাইয়া আয়তন আর হচ্ছে তাপমাত্রা সম্পর্কটা সমানুপাতিক, অর্থাৎ একটা বাড়লে আরেকটা বাড়বে। এরপরে তোমরা অ্যাভোগাড্রোর সূত্র পড়ছো। ভাই অ্যাভোগাড্রোর সূত্র কি? অ্যাভোগাড্রোর সূত্র আমাদেরকে বলে যে কোনো জিনিসের মোল যত বেশি হবে সেটার আয়তন তত বেশি হবে। তুমি যত বেশি পরিমাণে কোনো কিছুকে নিবা সেটা কি বেশি জায়গা জুড়ে তোমার থাকবে, অর্থাৎ আয়তনটা বেশি হবে। সো ভি প্রপোর্শনাল টু এন, যেটা ছিল অ্যাভোগাড্রোর সূত্র। এবং লাস্টলি তোমরা পড়তে হচ্ছে চাপীয় সূত্র, বা এটাকে অনেকে কিন্তু গিয়ে-লুসাকের চাপীয় সূত্র নামে চিনো। সো ওই একই কথা, সেই সূত্রটাকে তোমরা অনেকে এভাবে চিনো যে চাপের সাথে তাপমাত্রার সম্পর্কটা সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়াইলে তোমার কিন্তু চাপ বাড়বে। এবং এই 4টা সূত্রকে এক করে দিলেই চলে আসে আমাদের আদর্শ গ্যাস সূত্র। এবং তুমি যদি 4টাকে এক করো তাহলে এরকম একটা ফরম্যাট আসে যে পিভি প্রপোর্শনাল টু তোমার এনআরটি, পিপি প্রপোর্শনাল টু এনটি। তুমি দেখো আর তো এখন আসে নাই, পি প্রপোর্শনাল টু এনটি, 4টা সূত্রকে এক করে দেখো। অ্যান্ড এরপর আমরা যদি এখান থেকে এক লাইন ক্যালকুলেশন করি তাইলেই চলে আসে একটা ধ্রুবক, এবং যেই ধ্রুবকের নাম হচ্ছে আর। অ্যান্ড সেখান থেকে আমরা একটা ফর্মুলা পাই পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। এবং এই ফর্মুলাটা দিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন তুমি ফেস করছো। এখন এই পার্টটা থেকে সিকিউ আসার পরিমাণ কেমন? এখানে তোমরা যে পরিমাণে এফোর্ট দাও
সেই এফোর্টটা কোনোভাবেই বৃথা যাবে আমি সেটা বলতেছি না, বাট সিকিউর জন্য তুমি যদি চিন্তা করো তাহলে এই পার্টটা থেকে খুব বেশি তোমার একদম কমপ্লিট সিকিউ কখনোই আসে না। এই পার্টটা থেকে একদম কমপ্লিট একটা সিকিউ, যে গ নাম্বার কোশ্চেনও আসছে কোন একটা সূত্র থেকে, ঘ নাম্বার কোশ্চেন আসছে এই আদর্শ গ্যাসের সূত্র থেকে, নো, এরকম সিকিউ তুমি দেখবা খুবই কম। ফিজিক্সে পাইতে পারো, ফিজিক্সে পুরোপুরি একটা সিকিউ এই আদর্শ গ্যাসের এই পার্টটা থেকে আসতে পারে, বাট কেমিস্ট্রিতে তুমি দেখবা তুমি যদি 9টা বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করো, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা, যশোর, ময়মনসিংহ, মাদ্রাসা, সব যদি তুমি একসাথে অ্যানালাইসিস করো, সর্বোচ্চ একটা বা 2টা বোর্ড পাবা যেখানে তোমার হচ্ছে ফুল সিকিউ গ বা ঘ আসছে এখান থেকে। নর্মালি এখান থেকে হয় গ নাম্বার কোশ্চেন আসে একটা, নয় ঘ নাম্বার কোশ্চেন আসে, যদিও সেইটাও কম। অর্থাৎ এখান থেকে কমপ্লিট সিকিউ কিন্তু খুবই কম আসে, এখান থেকে কিন্তু কমপ্লিট সিকিউ খুবই কম আসে। হয় 3 মার্কের কোশ্চেন দেয়, নাহলে 4 মার্কের কোশ্চেন দেয়। অথবা এইটার যেহেতু আমি তোমাকে বললাম যে ভাইয়া এইটা তোমার কখনোই বৃথা যাবে না, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। এইটা তোমাকে অ্যাডমিশন লাইফে তো ছাড়বেই না, মানে তোমার অ্যাডমিশন লাইফে এই টাইপের কোশ্চেন যে তুমি কতবার ফেস করবা, এমসিকিউ এবং অ্যাডমিশন লাইফে তোমার এই গ্যাসের সূত্রসমূহ থেকে কত এমসিকিউ আসছে তুমি খালি জাস্ট গেলেই বুঝতে পারবা, এইচএসসিটা পাস করার পরেই বুঝতে পারবা। সো এটা কোনোভাবে বৃথা যাবে না। আর একটা জায়গায় এটা কাজে লাগবে, সেটা হচ্ছে ভাইয়া এই যে যেই জায়গাগুলো থেকে সিকিউ দিবে সেটার ভেতরে এসব ছোটোখাটো ক্যালকুলেশন করতে হবে। পরিমাণগত রসায়নে মাঝে মধ্যে বিক্রিয়া থেকে ম্যাথ দিবে, সেটার মধ্যে এই ক্যালকুলেশনগুলো করতে হবে। পিভিজিক্যাস এনার্জি করতে হবে, যে চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তাপমাত্রা বের করতে হবে, মোল সংখ্যা বের করতে হবে। সো এগুলা তোমাকে ছাড়বে না, এগুলো তোমার লাগবেই। হয়তো এখান থেকে কমপ্লিট সিকিউ আসে না, বাট এগুলা থেকে এমসিকিউ আসবে, গতে কোশ্চেন আসবে, অ্যাডমিশনে তোমার কোশ্চেন আসবে, ঠিক আছে? একদম মেডিকেল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং সব জায়গায় কোশ্চেন আসবে, সব জায়গায়। এমন কোনো জায়গা নেই যেখানে কি জায়গা থেকে কোশ্চেন আসে না। আর একটা জায়গা যে অনেক সিকিউর ভিতরে তোমাকে এগুলাকে ইউজ করে ক্যালকুলেশন করতে হবে, এগুলাকে ইউজ করে তোমার তাপগতিবিদ্যার ম্যাথে কাজ করতে হবে, তাই না? সো তাপগতিবিদ্যায় কাজে লাগবে, ফিজিক্সের আদর্শ গ্যাসে কাজে লাগবে, এই চ্যাপ্টারের অন্যান্য ম্যাথের মধ্যেও এগুলার কনসেপ্ট কাজে লাগবে। সো জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন তুমি ব্যাপন হারের ম্যাথ যখন করতে যাবা, গ্রাহামের ব্যাপন সূত্রের ম্যাথ, সেখানে পিভি ইকুয়ালস টু এনআরটি দিয়ে আণবিক ভর বের করতে হবে, এবং এইটা 4 থেকে 5টা বোর্ডে আসবে। সো পিভি ইকুয়ালস টু এনআরটির ম্যাথ যদি না পারো, তাহলে ব্যাপন হারের ম্যাথ কেমনে পারবা? বুঝতে পারছো? সো এটাকে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না যে ভাই এখান থেকে তো তাহলে কমপ্লিট সিকিউ আসবে না, তাহলে কি এগুলো পড়বো না? অবশ্যই পড়বা, ঠিক আছে? এরপরে আসো, সিকিউ আসবে কোন জায়গা থেকে? এই যে দুইটা টপিক এখানে ব্লু কালার করে দিচ্ছি, এই যে দুইটা টপিক ভাই আসবেই, ব্যাপন হার এবং আংশিক চাপ। আংশিক চাপ থেকে কি আসবে? মিশ্রণের ম্যাথ আসবে। আংশিক চাপ থেকে কি আসবে? মিশ্রণের ম্যাথ আসবে। লেখা নাও, যদি 6টা বোর্ডে না আসছে আমার এসে ধরবা। মিশ্রণের ম্যাথ যদি 5 থেকে 6টা বোর্ডে না আসছে আমার এসে ধরো, যে আসেনি। সো মিশ্রণের ম্যাথ এবং ব্যাপন হার, এই দুইটা হয় দুইটাই আসবে, নাহলে যে কোনো একটা, প্রত্যেকটা বোর্ডে আসবে, প্রত্যেকটা বোর্ডে। এই চ্যাপ্টারের সিকিউ আসার জায়গায় এই দুইটা, যে ব্যাপন হার এবং মিশ্রণের ম্যাথ, ঠিক আছে? এবং মাঝে মধ্যেই গ এবং ঘতে সিআরএমএস এবং গতিশক্তি থেকে ম্যাথ দেয়, এখানে ডিরেক্ট ফর্মুলা, এখানে আহামরি কিচ্ছু তোমাকে চিন্তা করতে হয় না, ডিরেক্ট ফর্মুলা বসাই দিবা, ম্যাথ হয়ে যাবে। পরিবেশ রসায়নে ম্যাথের মজাই এইটা, তোমাকে ফর্মুলা বসাইতে হয়, ম্যাথ করতে হয়, ফর্মুলা বসাইতে হয়, ম্যাথ করতে হয়, সব মান দেওয়া থাকে, জাস্ট খালি বের করতে আছে কোনটা কি বলছে, ঠিক আছে? সো সিআরএমএস গতিশক্তির পার্টটা হচ্ছে আমাদের গতিবিদ্যার পার্ট, সো ওটা জাস্ট ফর্মুলা মনে রাখলেই হয়ে যায়। এরপরে একটা থিওরিটিক্যাল পার্ট আছে, এগুলো তো সব ম্যাথের পার্ট দেখলাম, যে এগুলো তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, মান দেওয়া থাকবে, ম্যাথ করব, বাট থিওরিটিক্যাল কিছু পার্ট আছে, যেমন অ্যাসিড ক্ষার তত্ত্ব। এই অ্যাসিড ক্ষার থিওরির মধ্যে তোমরা জানো যে 3টা থিওরি তোমাদের আছে, এই 3টা থিওরি থেকেই কিন্তু ক খ বলো, এমসিকিউ বলো, সব জায়গায় কোশ্চেন আসে। মাঝে মধ্যে অনুবন্ধী অ্যাসিড ক্ষারের যে কনসেপ্টটা, সেটা সিকিউতে আসে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে যদি সিকিউ আসে, তাহলে বেসিক্যালি অনুবন্ধী অ্যাসিড ক্ষারের কনসেপ্টটা আসে, এখান থেকে অনুবন্ধী অ্যাসিড ক্ষারটা সিকিউতে আসে, আর বাকি সব এমসিকিউতে আসে, ঠিক আছে? বাকি সব এমসিকিউতে আসে। সিকিউর থিওরিটিক্যাল মেইন পার্টটা হচ্ছে এইটা ভাইয়া, বাস্তব এবং আদর্শ গ্যাস। বাস্তব এবং আদর্শ গ্যাস, এই পার্টটা থেকে যে কোনো সিকিউ আসতে পারে। অ্যামাগার বক্ররেখা আসতে পারে, তারপর হচ্ছে তোমার কোনটা বাস্তব গ্যাস, কোনটা আদর্শ গ্যাস, অ্যামাগার বক্ররেখা কোনটা উপরে গিয়ে নিচে উঠলো কেন, সবগুলা উপরে গেল কেন, এই টাইপের কনসেপ্টগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। জেড এর মান অ্যানালাইসিস করা, যে জেড ইকুয়ালস টু 1 হইলে তোমার হচ্ছে আদর্শ গ্যাস, না হইলে বাস্তব গ্যাস, এই টাইপের কনসেপ্টগুলো কিন্তু বা পরীক্ষাতে আসবে। সো চলো আমরা হচ্ছে ওভারঅল কনসেপ্ট দেখে ফেললাম, এবার দেখি সিকিউ আসার রেট কোন জায়গা থেকে কিরকম। যেমন এই যে গ্যাসের সূত্র সমূহ, এখানে তোমার হচ্ছে 2017 সাল থেকে
2023 সাল পর্যন্ত সিকিউ কোয়েশ্চেন অ্যানালাইসিসগুলো আছে, 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত। অর্থাৎ তুমি যদি বিগত 6 বছরের কোয়েশ্চেনের অবস্থা দেখো, তাহলে গ্যাসের সূত্রসমূহ বা এই পার্টটা থেকে তোমার প্রায় ওই যে ঘতে মিলে তোমার 20টার মতো সিকিউতে কিন্তু এই পার্টটা থেকে কোয়েশ্চেন আসছে, টোটাল 20টার মতো সিকিউতে। আর এমসিকিউটা দেখো ভালো পরিমাণে কিন্তু এখান থেকে এমসিকিউ আসছে, প্রায় 31টার মতো এমসিকিউ এই পার্টটা থেকে আসছে। এই দেখো সিকিউর পার্টটা দেখো, যে গ্রাহামের ব্যাপন হার, আংশিক চাপ সূত্র এবং হচ্ছে আমাদের গতিবিদ্যার যে পার্টটা সিআরএমএস এবং শক্তি, এই পার্টটা থেকে 47টা সিকিউ আসছে এবং এগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু কমপ্লিট সিকিউ, অর্থাৎ পুরো একটা সিকিউ যে কোনো একটা পার্ট থেকে আসছে। আর এগুলা কি হয় গতে আসছে নাহলে ঘতে আসছে, সব মিলাই 20টা, বাট এগুলো প্রায় অনেকগুলোই কমপ্লিট সিকিউ 47টা। ঠিক আছে, এমসিকিউর পরিমাণটা একটু কম, এমসিকিউর পরিমাণটা একটু কম, কারণ বড় বড় ম্যাথ তো সে এমসিকিউতে খুব সম্ভবত দেয় না। ঠিক আছে, এরপর হচ্ছে এই যে থিওরিটিক্যাল যে পার্টটা, তাই গ্যাসের আণবিক গতিতত্ত্ব থেকে শুরু করে বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস, জেড এর মান, অ্যামাগার বক্ররেখা, গ্যাস তরলীকরণ, আরো কিছু এমসিকিউর পার্ট আছে। আমি তোমাকে বলি, ওই যে তোমার দূষক গ্যাস, গ্রিন হাউস গ্যাস, পানির বিশুদ্ধতার মানদণ্ড, পিএইচ, বিওডি, সিওডি, ডিও, টিডিএস, ক্ষরতা, এই পার্টগুলো থেকেও কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। সো এই যে লাস্টের যে পার্টটা, এটা সিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না হইলেও, বা সিকিউ যে একটা থিওরিটিক্যাল দেয়, বাট তোমার টার্গেট থাকবে কি থিওরি, যদি ম্যাথ কমন না পড়ে তখন বাধ্য হয়ে দিবা, পড়বা না এমন না, বাট তোমার যদি 5টা ম্যাথ আসে তুমি 5টা ম্যাথ দিবা। কথা বুঝতে পারছো? থিওরি তখনই দিতে হয় যখন আমরা বোর্ডে ম্যাথগুলাকে পারি না, তখন। সো এখান থেকেও কিন্তু কম পরিমাণে সিকিউ আসে নাই, ভালোই সিকিউ আসছে, বাট এমসিকিউর পরিমাণটা একটু জাস্ট দেখো, মানে সংখ্যার হিসাবটা তুমি বুঝতেছো, জাস্ট এখানে সংখ্যার হিসাবটা দেখো, 84, এখানে এমন কোন সংখ্যা তুমি দেখছো? সো এই যে এই পার্টটা থেকে যে এমসিকিউ গুলো আসবে, এগুলো সব থিওরিটিক্যাল এবং মুখস্থ টাইপের পড়াশোনা। গ্রিন হাউস গ্যাস কোনটা, দূষক, দূষকের সিঙ্ক কি, গ্যাস তরলীকরণে কোনটা লাগবে, নাইট্রোজেন ফিক্সেশন, পানির বিওডি, সিওডি, টিডিএস, পিএইচ, তারপরে ক্ষরতা, সব জায়গা থেকে কোশ্চেন আসবে। দেখো প্রায় 84টা এমসিকিউ আসছে, এবং এগুলা একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন। আর এমসিকিউতে তুমি যদি ভালো করতে চাও, কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল এমসিকিউ, তাহলে অবশ্যই তোমাকে মেইন বই একটা ভালো আয়ত্ত থাকতে হবে। হ্যাঁ, তুমি হয়তো সবকিছু এদিক সেদিক থেকে মুখস্থ করে মনে রাখতে পারবা, বাট সবকিছু আছে কোথায়? মেইন বইতে। সো ভাইয়ার কিন্তু মেইন বই প্লেলিস্ট খুব সুন্দর মতো সাজায় গোছার দেওয়া আছে, পুরো 10টা চ্যাপ্টার তোমাদের কাছে দেওয়া আছে। সো সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগবে, বইটা নিয়ে বসবা, একটা হাইলাইটার নিয়ে বসবা, ভাইয়া যে লাইনগুলো দাগাইতে বলতেছি দাগাও, ভাইয়া পড়াই দিচ্ছি, তোমার ক্লাসের মধ্যেই পড়া হয়ে যাবে। কথা বুঝতে পারছো? সো মেইন বই ক্লাস কিন্তু তোমাকে এমসিকিউতে ভালো করতে সাহায্য করবে। এরপরে আসো আমরা এখন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যাই, যে প্রত্যেকটা টপিক ওয়াইজ কিরকম কোয়েশ্চেন আমাদের আসবে। প্রথমে আসো গ্যাস সূত্র সমূহ। সো এখান থেকে বেসিক্যালি দেখো যে কোনো সূত্র থেকে ঘ নম্বরে 3 বা 4 মার্কের কোয়েশ্চেন আসতে পারে। সেটা হইতে পারে বয়েলের সূত্র, যে ভাইয়া P1 V1 = P2 V2, অর্থাৎ বয়েলের সূত্র থেকে কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, যেমন ধরো তোমাকে 3টা জিনিস দিয়ে দিল, যে আগের চাপ P1টা দিয়ে দিল, আয়তন দিয়ে দিল, পরে P2 দিল, V2 বের করতে বলবে, এই টাইপের কোয়েশ্চেন দেওয়া থাকে। সিমিলারলি তোমাকে হচ্ছে চার্লস থেকে কোয়েশ্চেন করতে পারে, যে V1/T1 = V2/T2। ঠিক আছে, সো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাকে দিতে পারে, একই জিনিস। এবং সেম খালি জাস্ট ভি এর জায়গায় যদি P বসায় দাও, তাহলে P1/T1 = P2/T2। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাকে দিতে পারে। সো এগুলো কি? এগুলো হচ্ছে সেপারেট সূত্র। আর আমরা জানি তিনটাকে যদি এক করে দিই, সেখান থেকে আমাদের চলে আসে আদর্শ গ্যাস সূত্র, PV = nRT। সো এটা ম্যাথও কিন্তু তোমাকে দিতে পারে। এখন এই যে PV = nRT যেটা আছে, এই পার্টটা থেকে কিন্তু আমরা আরো কিছু সূত্র জেনারেট করতে পারি, তাই না? আমরা এই n এর বদলে যদি W/m বসাই দিই, তাহলে সেখান থেকে আমরা কি বের করতে পারি? একটা গ্যাসের আণবিক ভর বের করতে পারি। মনে আছে তোমাদের একটা গ্যাসের আণবিক ভর কি আসবে? এই যে এই n এর বদলে তুমি যদি হচ্ছে W/m বসাই দাও, তাহলে কি আসবে দেখো, m টাকে উপরে পাঠিয়ে দাও, বাকি সব নিচে পাঠিয়ে দাও, তাহলে m = আসবে WRT/PV। এই ফর্মুলাটা তোমাকে ব্যাপন হারের ম্যাথে ইউজ করতে হবে। দেখবে ইউজ করতে হবে কোথায় ভাইয়া? ব্যাপন হার। সো বেশিরভাগ ব্যাপন হার ম্যাথই দেখবা এই ফর্মুলাটা তোমাকে ইউজ করতে হচ্ছে। সো এই ফর্মুলাটা কিন্তু অবশ্যই কোত্থেকে আসছে ভাই? এই জায়গা থেকে আসছে। সেগুলো পড়তেই হবে। হয়তো এখান থেকে খুব বেশি সিকিউ আসবে না, বাট আরেকটা সিকিউ অ্যান্সার করতে গেলে এটাকে লাগবে, তাই না? আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে, সেটা কি?
সেটা হচ্ছে তুমি যদি এখান থেকে কি বের করতে চাও ঘনত্ব ডি, তো সেটা সমান কি আসবে, সেটা ইকুয়ালস টু হচ্ছে pm/rt। সো মাঝে মধ্যে আমাদের ঘনত্ব দেওয়া থাকে, সেখান থেকে আণবিক ভর বের করতে হইতে পারে, সেখান থেকে অন্য যে কোনো কিছু বের করতে হইতে পারে। সো এই ফর্মুলাটা কিন্তু আমাদের কই থেকে আসে, এই PV ইকুয়ালস টু nRT থেকে আসে। সো PV ইকুয়ালস টু nRT থেকে এই যে দুইটা এক্সটেন্ডেড ফর্মুলা, এগুলো কিন্তু আমাদেরকে মাঝে মধ্যে ইউজ করতে হয়। সো এই পার্টটা বেসিক্যালি কিসের জন্য, যে কোনো একটা কোশ্চেন আসবে গ অথবা ঘ, নর্মালি এমসিকিউতে তো আসবেই, এমসিকিউ এই ফর্মুলা যে কোনো একটা দিয়ে এমসিকিউ আসবেই, ঠিক আছে। আর তোমাকে এই জিনিসটা হেল্প করবে কোথায়, মেইন হেল্পটা করবে অ্যাডমিশনে, কথা বুঝতে পারছো। আর সিকিউ অ্যান্সার করতে গেলে অন্যান্য টাইপের মধ্যে হেল্প করবে, কথা বুঝতে পারছো। অর্থাৎ এটাকে তুমি ছাইরা যেতে পারবা না, তোমাকে গ্যাসের সূত্রসমূহগুলো খুব ভালো মতো পড়ে তারপর যাইতে হবে। এখন তোমাকে একটা জিনিস বোঝে, যখন একটা ফর্মুলা দিয়ে ম্যাথ আসে, আমি যখন একটা ফর্মুলা বুঝি না, তখন আমি যেটা করি জানো, মানে বুঝতেছি না প্রশ্ন পড়ে যে কি বলছে না বলছে কিছুই বুঝছে, তখন আমি যেটা করি খালি জাস্ট ডেটাগুলোকে সেপারেট করি। আচ্ছা, চাপ দেওয়া আছে আগে, তাহলে P1, আয়তন দেওয়া আছে V1, আচ্ছা পরের আয়তনটা দেওয়া আছে V2, তাইলে P আর V এর যেহেতু সম্পর্ক, তিনটা মান দেওয়া আছে এবং বের করতে বলছে P2, তাইলে কি তিনটা জিনিস দেওয়া আছে, একটা জিনিস বের করতে বলছে, তাহলে সূত্র কি P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2। সো যদি তুমি পরিবেশ রসায়নের এই গ্যাসের সূত্রসমূহ থেকে কোশ্চেনটাকে পিক না করতে পারো, বুঝতে না পারো যেখানে কি বলতেছে হাবিজাবি, তুমি মানগুলাকে তুইলা নেওয়ার চেষ্টা করবা, ওই প্রশ্ন থেকে মানগুলা নিয়ে আসবে। আচ্ছা P1 দেওয়া আছে 2 ATM, আচ্ছা P2 দেওয়া আছে এত, V1 দেওয়া আছে এত, তাহলে বের করতে হবে কি V2, অর্থাৎ তুমি মানগুলাকে তুইলা নিয়ে আসবা খালি, ঠিক আছে। বাংলা লেখা দেখে প্রশ্ন তুমি বুঝবা না, জাস্ট মানগুলা নিয়ে আসো, দেন কি দেওয়া আছে কোন সূত্র হবে বসাও, দেখবা সবকিছু দেওয়া আছে, একটা মান বের করতে বলছে, কারণ একটা সূত্র থেকে তো জাস্ট একটা অ্যান্সার বের করা যায়। সো তোমাকে দেখবা অবশ্যই তিনটা জিনিস দেওয়া থাকবে, একটা জিনিস বের করতে বলবে। আর যদি PV ইকুয়ালস টু nRT হয়, তাহলে সেক্ষেত্রে দেখো পাঁচটা জিনিস আছে না টোটাল, চাপ, আয়তন, মোল, আর এবং টি। সো এখানে তোমাকে যে কোনো চারটা জিনিস দেওয়া থাকবে, একটা বের করতে বলবে। সো সবসময় মনে রাখবা যে একটা সিঙ্গেল সূত্র থেকে একটা জিনিস বের করা যায়। সো প্রশ্নে অবশ্যই সব দেওয়া আছে, একটা জিনিস বের করতে বলবে। সো তুমি ডেটাগুলোকে তুলে নিয়ে আসবা যদি তুমি প্রশ্ন না বুঝো। সো এই জিনিসটা আমি সেই ক্লাস 9-10 থেকে ফলো করি এবং এখন পর্যন্ত মানে যখনই আমি একটা কোশ্চেন বুঝি না, তখন আমি এভাবে অ্যান্সার বের করি। অ্যান্সারটা বের করলেই পরে বোঝা যায় ও আচ্ছা এটা বের করতে বলছে, তখন তুমি একবার প্রশ্ন পড়বা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। কথা বুঝতে পারছো? ওকে ফাইন। সো এরপরে আসো মিশ্রণের ম্যাথ। সিকিউ আসবেই, সো এখানে আর কিছু বলার নাই, সিকিউ আসবেই, ঠিক আছে, সিকিউ আসবেই, একদম সিকিউ আসবেই। কটা বোর্ডে আসবে? মিনিমাম তোমার হচ্ছে 6 থেকে 7টা বোর্ডে আসবে, মিনিমাম 6 থেকে 7টা বোর্ডে মিশ্রণের ম্যাথ আসবে। এখন এই মিশ্রণের ম্যাথ খুবই মজার, সেটা কি তোমাকে ভাই সব দিয়ে দিবে, জাস্ট তোমাকে কোশ্চেনটা পিক করতে হবে। কি যেমন তোমাকে এখানে একটা পাত্র দিবে, ঠিক আছে, নাম দিবে অমুক, এটা হচ্ছে 1, অথবা তোমাকে নাম দিবে এটা হচ্ছে A, ঠিক আছে, এরকম নাম তোমাকে দিবে যেটা হচ্ছে X পাত্র, এরকম নাম দিয়ে দিবে, দিয়ে তোমাকে এখানে একটা গ্যাস দিবে যেটা হচ্ছে A গ্যাস ভাইয়া, এটার কি দেওয়া আছে, এটা হচ্ছে 2 ATM চাপে আছে, এটা হচ্ছে ভাইয়া 200 ml পাত্রের মধ্যে আছে, ঠিক আছে, এটা ধরো হচ্ছে 5 গ্রাম, এগুলো দেওয়া থাকবে। আরেকটা পাত্র দিবে যেটা হচ্ছে ধরো B, এটা হচ্ছে B, এবং এখানে দেওয়া আছে তোমার হচ্ছে 5 ATM, এবং এখানে দেওয়া আছে ধরো এটা হচ্ছে 300 ml এর মধ্যে আছে, এবং এটা ধরো হচ্ছে 0.4 গ্রাম, এবং এই পাত্রটার নাম কি, এটা হচ্ছে 2 নাম্বার পাত্র, অথবা এটা হচ্ছে B পাত্র, অথবা এটা হচ্ছে Y পাত্র, এরকম নাম দেওয়া থাকবে। কোয়েশ্চেনে তোমাকে অলওয়েজ জিজ্ঞাসা করবে এরকম যে ধরো 1 নাম্বার এবং 2 নাম্বার পাত্র, অথবা A ও B পাত্র, অথবা X এবং Y পাত্র, এগুলোকে, ঠিক আছে, পাত্র দুটিকে মিশ্রিত করলে, পাত্র দুটিকে মিশ্রিত করলে মিশ্রণের মোট চাপ কত, মিশ্রণের মোট চাপ কত, অর্থাৎ তোমাকে মিশ্রণের মোট চাপ বা প্রেসার পি বের করতে বলছে। সেটার জন্য একটাই ফর্মুলা, যে দেখো এই পাত্রে একটা চাপ আছে, একটা আয়তন আছে P1 V1, এই পাত্রে একটা চাপ আছে, একটা আয়তন আছে P2 V2, সো দুইটাকে মিক্স করে দিছো এবং সেইটা একটা নতুন চাপ আর আয়তনের জন্ম দিবে না। আগে এই গ্যাসটা ছিল 200 ml এর মধ্যে, এই গ্যাসটা পরে হয়েছে এবং চাপ ছিল 2,
বি গ্যাসটা ছিল 5-এর মধ্যে, এটা ছিল 3, দুইটাকে যদি একসাথে করে দিই তাহলে এটা ছিল 200, এটা ছিল 300, সব মিলে টোটাল আয়তনটা হয়ে যাবে 500। তাহলে 500-র মধ্যে তো আর আগের মতো চাপ থাকবে না, এই যে এটা 2 আগে ছিল 200-তে, কিছুটা কমে যাবে, এটা 5 এটা হচ্ছে তোমার 500-তে, কিছুটা কমে যাবে। সো কি হবে ফাইনাল তোমার চাপটা কত হবে, আয়তনটা তুমি অলরেডি জানো যে দুইটাকে মিক্স করে দিলে এই যে 200 আর এই যে 300 এটা মিলে টোটাল হয়ে যাবে 500, অর্থাৎ মেইন ফাইনাল আয়তনটা তুমি জানো। তাহলে আগে একটা P1 V1 এবং একটা P2 V2 কে মিক্স করে দিলে সেটা একটা নতুন পাত্রের জন্ম দিবে, যেই পাত্রের পিটা আমাকে বের করতে বলবে এবং ভিটা আমি জানি, কারণ 300 আর 200 মিক্স করলে নতুন পাত্র হয়ে যাবে 500। শেষ। তাহলে এইবার কি হবে দেখো ফর্মুলাটা, যে তোমরা জানো আংশিক চাপের ফর্মুলাটা এরকম, মিশ্রণের ম্যাথে P1 V1 এই দুটোকে আমরা যদি হচ্ছে যোগ করে দেই, মিক্স করে দেই, তাহলে ওরা মিলে একটা নতুন চাপ হবে, একটা আয়তন হবে। এই যে ফর্মুলাটা তোমরা মুখস্থ করে আসো, এই ফর্মুলাটা দিয়ে কিন্তু ম্যাথটা আসবে যে P1 V1 প্লাস P2 V2 PV। তো সেখানে P1 তো জানি, V1 তো জানি এই পাত্র, P2 তো জানি, V2 তো জানি এই পাত্র। সো বের করতে বলবে কি যে তোমাকে মিশ্রণের মোট চাপ P, এবং এইটাও কিন্তু আমরা জানি। সো একটা জিনিসই জানি না, সেটা হচ্ছে P। সো ওই যে একটা ফর্মুলাতে একটা জিনিসই বের করতে বলবে এবং বাকি সব দেওয়া থাকবে। সো P বের করতে বলছে, P কে এক পাশে আনো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দাও, যে P1 V1 প্লাস P2 V2 ডিভাইড বাই V। এবার সব দেওয়া আছে, বসাই দাও। এখন ভাইয়া এ তো একদম ইজি হয়ে গেল, সব দেওয়া আছে, এরকম ম্যাথ কি হচ্ছে বা এতগুলা বোর্ডে দেয় এত সোজা করে? না, সব বোর্ডে এত সোজা করে দেয় না। ধরো এটা আছে 5 ATM, এটা দিয়ে দিবে হচ্ছে 750 মিলিমিটার পারদ চাপ, অর্থাৎ একক নিয়ে তোমাকে পেঁচাবে। তো তুমি কি করবা, সবগুলাকে এক এককে নিয়ে যাবা। যতগুলা চাপ আছে, ধরো এটা 2 ATM দেওয়া আছে, এটা 2 ATM না দিয়ে এটা দেওয়া আছে হচ্ছে 5 প্যাসকেল, এটা দেওয়া আছে কি, এটা দেওয়া আছে 5 প্যাসকেল। তাহলে তুমি কি করবা, হয় এটাকেও প্যাসকেলে নিয়ে যাবা, তাহলে দুইটাই কি থাকবে প্যাসকেল, অথবা এটাকে এটিএমে নিয়ে যাবা, তাহলে দুইটাই কিসে থাকবে এটিএম। অর্থাৎ চাপ এবং আয়তন দুইটার এককটাকে তুমি সেম বানাইতে হবে। তাইলে এখানে ফাইনাল যে চাপের অ্যান্সারটা আসবে সেটা তুমি যেটা ধরবা, তুমি যদি দুইটাকে প্যাসকেল বানাও তাহলে এই অ্যান্সারটাও প্যাসকেল আসবে, তুমি যদি দুইটাকে এটিএম ধরো তাহলে এই অ্যান্সারটাও এটিএম আসবে। অর্থাৎ এই টাইপের ম্যাথে কোনো ঝামেলা নাই, সবগুলো একক একই বানাবা, জাস্ট এতটুকুই। তো তোমাকে একক দিয়ে পেঁচাইতে পারে, এখানে 200 ml না দিয়ে এটাকে ধরো হচ্ছে 0.2 লিটার বলতে পারো। সো 0.2 লিটার মানে কি 200 ml। সো দুইটাকে তুমি ml এ নিয়ে যেতে পারো অথবা দুইটাকে লিটারে নিয়ে যেতে পারো, তখন এই যে এই ভিটাও কত লিটারে নিতে হবে। অর্থাৎ সবগুলা পি এবং ভি এর একক সেম রাখলেই ফর্মুলাতে বসাইলেই ম্যাথ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? ইজি না? সো এই হচ্ছে কনসেপ্ট। এবার আসো যে ভাইয়া কিরকম টাইপের, এত সহজে তোমাকে কি হচ্ছে মুখের মধ্যে তুলে রসগোল্লা খাওয়াই দিবে? না, খালি জাস্ট অলওয়েজ দুইটা পাত্র দিয়ে বলে মিক্স করতে না, এখানে স্টপ কর্ক দিয়ে দিবে, তোমাকে পেঁচাবে। তো তুমি কি জানো, একটা পাত্র দেওয়া থাকবে যার P1 V1 জানি, আরেকটা পাত্র দেওয়া থাকবে যার P2 V2 জানি। সো আরেকটা জিনিস লাগবে, এই দুটাকে মিক্স করলে ভি কত আয়তন, তখনই আমি মিশ্রণের মোট চাপ বের করতে পারবো। সো আগেরটা তো অনেক ইজি ছিল যে দুটাকে মিক্স করলে 200 আর 300 মিলে 500 হয়ে যাবে, বুঝে ফেলছি। বাট এত সুন্দরভাবে সবসময় তো দিবে না। সো কতভাবে পেঁচাইতে পারে দেখো, এখানে টোটাল 4 ধরনের উদ্দীপক আমার আছে। তো সূত্র তো আমার একটাই, যে P1 V1 প্লাস P2 V2 PV। এইবার দেখো একদম প্রথমে বেসিক টাইপ, ভাইয়া এই যে এই পাত্রের আয়তনটা দেওয়া আছে 5 লিটার, ধরো চাপ এখানে দেওয়া থাকবে P1, এটা চাপ দেওয়া থাকবে P2, আরো অনেক ইনফরমেশন দিতে পারে। সো এখন আমি যদি এ আর বি কে যোগ করে দিই তাহলে কি হবে ভাইয়া, দেখো তো এটা হচ্ছে 5 লিটার, এটা হচ্ছে 3 লিটার, তাহলে এখানে মোট আয়তন ভিটা কত আসবে, এখানে মোট আয়তন ভিটা আসবে 8 লিটার। একদম ইজি। সো একদম বেসিক টিপ ছিল, যে একটু আগে আমি যেটা করলাম সেটাই, যে ভাইয়া এই দুটা পাত্রকে এ এবং বি কে মিক্স করে দিলে মোট চাপ কত। সো P1 জানি, V1 জানি, P2 জানি, V2 জানি, যোগ করে দিলে মোট বি হবে 5 আর 3 এ 8 লিটার। এবার সেকেন্ড টাইপটা দেখো, এখানে একটা স্টপ কর্ক দেওয়া আছে, তোমাদের এরকম চিত্র দিবে না, এটা একদম অরিজিনাল স্টপ কর্ক, বাট তোমাদের অরিজিনাল স্টপ কর্ক দিবে না, তোমাদের এরকম একটা তীর চিহ্নের মতো দেওয়া থাকবে, বলবে যে এখানে এরকম ভাবে একটা স্টপ কর্ক দেওয়া থাকবে। দেখো আমি একে দেখাচ্ছি যে এরকম ভাবে একটা স্টপ কর্ক দেওয়া থাকবে, ছোট করে আর কি, এত বড় করে তো দিবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এত বড় করে নিয়ে আসছি। সো এরকম একটা তোমার দেখবা ত্রিভুজ আকৃতির কিছু একটা দিয়ে দুটাকে আটকায় রাখছে, এটা বোঝাচ্ছে যে এই দুটার মাঝখানে যদি এটা না থাকতো তাহলে একটা ছিদ্র থাকতো এখানে। সো এটা দিয়ে আমি স্টপ করে রাখছি, আটকায় রাখছি। সেটা দেখো এরকম কিছু দেওয়া থাকবে, এখানে P1 দেওয়া থাকবে, এখানে V1 দেওয়া থাকবে। সো P1 V1 আর P2 V2 দেওয়া থাকবে, ঠিক আছে, সেটা কোনো প্যারা নাই।
সব জানি। আমার লাগবে কি মোট আয়তন, দুটাকে মিক্স করলে ভি কত, বড় হাতের ভি কত। সো এবার দেখো ভাইয়া, তোমার যদি বলবে যে এই স্টপ কর্ডটা খুলে ফেললে, এই স্টপ কর্ডটা তুলে নিলে এই মিশ্রণটার মোট চাপ কত। সো তুমি দেখো, তুমি যদি এটাকে তুলে ফেলো তাহলে এখান দিয়ে যে ছিদ্র পথটা আছে, দেখো আমি একটু মুছি এখানে স্টপ কর্কের চিত্রটা দেখো, যে এই স্টপ কর্ডটা যেটা, এই যে স্টপ কর্ডটা যেটা, এটাকে যদি এখান থেকে তুলে ফেলি তাহলে এই রাস্তাটা ওপেন হয়ে যাবে না, এই রাস্তাটা খুলে যাবে না, তখন এই দুটা পাত্র আলটিমেটলি সেম হয়ে যাবে না, কারণ এই গ্যাসগুলা এই রাস্তা দিয়ে ওইখানে যাবে, ওই গ্যাসগুলা এই রাস্তা দিয়ে এখানে আসবে, অর্থাৎ দুইটা পাত্রকে মিক্স করতেছি, ওই একই জিনিস, খালি একটা স্টপ কর্ড দিয়ে আগে ছিদ্রটা আটকানো ছিল, যদি খুলে ফেলি তাহলে তো দুইটা রাস্তা একই হয়ে যাবে, তখন এই 7 আর 3 মিলে টোটাল আয়তন হয়ে যাবে 7 + 3 = 10 লিটার। শেষ। আচ্ছা, এরপর আসে এইখানে এরকম মাঝে মধ্যে তীর চিহ্ন দেওয়া বলবে যে দেখো এ আছে 6 লিটার, এখানে ধরো P1 দেওয়া থাকবে, সি আছে 1 লিটার, এখানে ধরো P2 দেওয়া আছে। সো P1 V1 P2 V2 জানি। এখন কি লাগবে, ওই যে P বের করার জন্য ভি লাগবে, মোট আয়তনটা লাগবে। এবার দেখো বলতেছে যে এই 6 লিটারকেও আমরা এই পাত্রে নিয়ে আসছি, এই পাত্রে পাঠিয়ে দিব, এবং এই 1 লিটারকেও আমরা এই পাত্রে পাঠিয়ে দিব। অর্থাৎ এবার কিন্তু দুটাকে সোজাসুজি মিক্স করি নাই, এটাকেও 2 এর মধ্যে রাখছি, এটাকেও 2 এর মধ্যে রাখছি, তাহলে এবার মোট আয়তন কত? মোট আয়তন কি 6 আর 1 7? না, দেখো এই 6 কে ধরেও 2 লিটারের মধ্যে রাখছি, এই 1 কেও 2 এর মধ্যে রাখছি। তীরচিহ্নটা বোঝাচ্ছে যে এদেরকে এই পাত্রটার মধ্যে মিক্স করছি। সেটার বাংলা কি বলবে, এ এবং সি পাত্রকে বি পাত্রের মধ্যে মিক্স করলে বা মিশ্রিত করলে মোট চাপ কত। তখন তুমি বলবে আচ্ছা এ কেও বি এর মধ্যে নিয়ে যাব, সি কেও বি এর মধ্যে নিয়ে যাব, তাইলে ওরা কিন্তু এই সি কিন্তু আর 1 এর মধ্যে নাই, এ কিন্তু আর 6 এর মধ্যে নাই, দুইজনই আছে 2 লিটারের মধ্যে, তাইলে এইবার এইটাই হচ্ছে আমার ভি। সো ওরা যেই পাত্রে থাকবে ফাইনালি সেটাই অ্যান্সার। তাহলে এবার ওরা আছে 2 এর মধ্যে, তাহলে এই যে ভিটা কত, 2 লিটার। এইটাতেই তোমাদের সবথেকে বেশি প্যাচটা লাগে। সো আশা করি আর কখনো প্যাচ লাগবে না। সো তুমি দেখো একটা গ্যাস আছে একটা 1 লিটার বোতলের মধ্যে, একটা গ্যাস আছে আর 1 লিটার বোতলের মধ্যে। আমি যদি এদেরকে ওই বোতল থেকে বের করে একটা 3 লিটারের বোতলের মধ্যে রাখি, তাহলে আমরা কি জানি, গ্যাসকে যেই পাত্রে রাখবা গ্যাস সেই পাত্রে আয়তন নিবে। তাহলে 3 লিটারে রাখলে ওরা আগে যে 1 লিটার ছিল এগুলো ভুলে যাবে, ওরা সবাই এখন 3 এর মধ্যে থাকবে। তাহলে ও ছিল 1-এ, বাট ওকে তো এখন 2 এর মধ্যে পাঠাইছি, তাহলে এখন 2ই থাকবে। ও ছিল 6-তে, বাট ওকেও তো এখন 2 এর মধ্যে পাঠাইছি, তাহলে দুইজনই এখন এই 2 লিটারের মধ্যেই থাকবে, কারণ গ্যাসকে যেই পাত্রে রাখা হয় গ্যাস সেই পাত্রে আয়তন দখল করে। বাট এগুলোতে কি হয়েছিল ভাই, এদেরকে মিক্স করছি, একসাথে করে ফেলছি, তাহলে 5 আর 3 8। ভাই এখানে স্টপ কর্ডটা খুলে ফেলছি, তাহলে এই রাস্তাটা খুলে গিয়ে এই দুইটা তো সেম হয়ে গেছে। আর এখানে তো এমন না যেটাকে নিয়ে একটাই রাখছে এটাকে নিয়ে একটাই রাখছে, জাস্ট দুইটাকে মিক্স করছি। আর এইখানে কি যে দুইটাকে নিয়ে আরেকটা পাত্রে রাখছে। সো কেমনে কোশ্চেন করবে, বলবে এই পাত্র আর এই পাত্রকে নিয়ে এই পাত্রটার মধ্যে রাখলে কি হবে। আচ্ছা এইবার আসো দুইটা স্টপ কর্ড, মাঝে মধ্যে এরকম 3টা পাত্র দিবে এবং মাঝখানে দুইটা স্টপ কর্ড থাকবে। সো তুমি জানো স্টপ কর্ডটা খুলে নিলে রাস্তা ওপেন হয়ে এগুলো সব এক হয়ে যাবে। সো এই যে স্টপ কর্ডটা এখানে দেওয়া আছে, দেখো এই যে স্টপ কর্ডটা এখানে দেওয়া আছে, এটা যদি তুলে ফেলি তাহলে এই দুইটা পাত্র কি হয়ে যাবে, এক হয়ে যাবে। এখানে তোমার ধরো হচ্ছে এখানে দেওয়া থাকবে P1 আর এটা দেওয়া হচ্ছে P2। এইটার সাথে ওটার বেসিক পার্থক্যটা একটু পরে বুঝবো, আপাতত দেখতে থাকো যে এখানে হচ্ছে স্টপ কর্ডটা দেওয়া আছে। সো এটা যদি তুলে ফেলি তাহলে এই দুটাও কি হয়ে যাবে, এক হয়ে যাবে। এইবার দেখো তাহলে কোশ্চেন করবে যে দুটি স্টপ কর্ড যদি খুলে ফেলা হয় তাহলে মিশ্রণের মোট চাপ কত। এখন তুমি দেখো যে এই আমাদের P1 V1, ওই হচ্ছে আমাদের P2 V2। সো এবং মাঝখানে একটা ফাঁকা পাত্র দেওয়া আছে যেটার আয়তন হচ্ছে 5 লিটার। সো দুইটা স্টপ কর্ড যদি খুলে নেই তাহলে এই দুইটা মিলে একটা হয়ে যাবে এবং এই দুইটা মিলে একটা হয়ে যাবে, অর্থাৎ টোটাল 3টা মিলে একটাই পাত্র হয়ে যাবে না, মানে 3টা একসাথে মিক্স হয়ে যাবে না। অর্থাৎ এইটা এখানে যাবে, এখানে যাবে, এইটা এই ফাঁকা দিয়ে এসে এখানে যাবে, এই ফাঁকা দিয়ে এসে এখানে যাবে, অর্থাৎ 3টা মিলে একটাই পাত্র হয়ে যাবে। তখন আয়তন হবে 4 + 5 + 1, টোটাল হবে 4 + 5 + 1 = কত, 10 লিটার। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল ভি। এবার P1 জানি, V1 জানি, P2 জানি, V2 জানি, ভি জানি, মিশ্রণের মোট চাপ P বের করো। এখন এদের মাঝখানে পার্থক্য কি, এখানে এটাকেও এই 2 এর মধ্যে নিয়ে আসছিল, এটাকেও 2 এর মধ্যে নিয়ে আসছিল, তাই আমরা যোগ করি নাই, কারণ 2টা এখন আছে 2-এ, তাই মোট আয়তন 2। আর এখানে কি সবগুলাকে 2-এ রাখছে না, এইখানে 2টার মাঝখানে রাস্তা খুলে দিছে, তাহলে এটা এখানে যাবে, ওটা খুলে দিছে তাহলে এটা এখানে যাবে, অর্থাৎ 3টা
একই হয়ে যাবে, মিশ্রণ হয়ে যাবে 4 প্লাস 5 9 আর 1 10 লিটার। তাহলে এরকম তোমার 4টা ভাবে তোমাকে উদ্দীপক দিয়ে পেঁচাবে। তাহলে তুমি একটা কমন জিনিস দেখো তো, এখান থেকে কি জানবা ভি, আর কিচ্ছু না। তাহলে তোমাকে পেঁচাবে হচ্ছে ভিতে। সো তুমি যদি খালি ভি বের করে ফেলতে পারো তাহলে তোমার মিশ্রণের ম্যাথ শেষ। তুমি যদি ভি বের করে ফেলতে পারো তাহলে তোমার মিশ্রণের ম্যাথ শেষ। P1 দেওয়া থাকবে, P2 দেওয়া থাকবে, V1 দেওয়া থাকবে, V2 দেওয়া থাকবে, তোমার বের করতে হবে মিশ্রণের মোট চাপ P। শেষ। বুঝতে পারছি? আচ্ছা, মাঝে মধ্যে এরকম হতে পারে তোমাকে ধরো বলে দিল যে মিশ্রণের মোট চাপ আয়তন মেনশন করা নাই। ধরো এখানে P1 দেওয়া আছে, এটা চিন্তা করো যেখানে P1 V1 দেওয়া আছে, P2 V2 দেওয়া আছে, কোশ্চেন করলো আচ্ছা যদি আমরা এই দুটাকে মিক্স করি এবং মিশ্রণের মোট চাপ যদি হয় 10 ATM তাহলে মোট আয়তন কত, এরকম যদি করে তাহলে তো ডিরেক্ট কোশ্চেন, ওখানে তার কোনো মিক্সড কিছু নাই। এখানে P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, V2 দেওয়া আছে, P দেওয়া আছে 10, তাহলে V কত, তখন তুমি V রাখবা, Pটাকে এই পাশে পাঠিয়ে দিবা, অ্যান্সার হয়ে যাবে। সো এরকম হতে পারে। বাট যদি মিশ্রণের মোট চাপ বের করতে বলে তখন কিন্তু আয়তন তোমাকে বলবে না, তখন তোমার এরকম চিন্তা করে আয়তনটা বের করে ফেলতে হবে। এরকম 4টা ভাবে মিশ্রণের ম্যাথ আসে। সো এই সিঙ্গেল একটা টুইস্টের কারণে কিন্তু এই কোশ্চেনটা অনেক 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 বোর্ডে আসছে। ঠিক আছে? আর তোমাদের চিন্তা থাকবে এরকম আর কি, এরকম একটা পাত্র দেওয়া থাকবে P1 V1, এরকম একটা পাত্র দেওয়া থাকবে, এই দুটোর মাঝখানে এরকম একটা ত্রিভুজ দেওয়া থাকবে, এটা হচ্ছে স্টপ কর। তোমাদের কিন্তু এত সুন্দর স্টপ করার দিবে না। আচ্ছা, আশা করি মিশ্রণের ম্যাথ তোমরা পরীক্ষাতে অ্যান্সার করতে পারবা। এবং একটা জিনিস মাথায় রাখবা, সবগুলো একক সেম হইতে হবে। P এর সবগুলোকে আমি একটা এককে নিয়ে যাব, V এর সবগুলোকে আমি একটা এককে নিয়ে যাব, শেষ। ফাইনাল অ্যান্সারটা আমি যে এককে নিছি সে এককে আসবে। এবার আসো ব্যাপন হার। হ্যাঁ, ব্যাপন হারের ম্যাথগুলাও এরকম পাত্র থেকেই দিবে তোমাকে। এরকম পাত্রের মধ্যে একটা গ্যাস, দুইটা গ্যাসের সব ডেটা দেওয়া থাকবে। ধরো হচ্ছে কি কি দেওয়া থাকবে, ধরো এই পাত্রের P দেওয়া আছে, এই পাত্রে একটা V দেওয়া আছে, এই পাত্রে তোমার ধরো হচ্ছে ওই গ্যাসের একটা ভর দেওয়া আছে যে এটা হচ্ছে 0.2 গ্রাম, এরকম আর কি। যেমন কত দেওয়া আছে, এটা হচ্ছে 1 ATM, ধরো আয়তন দেওয়া আছে 2 লিটার এবং এটা দেওয়া আছে 5 গ্রাম। ঠিক আছে? আর তাপমাত্রা দেওয়া থাকতে পারে, যে বলো ধরছে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। ঠিক আছে? এরকম দেওয়া থাকতে পারে। সো এরপরে ধরো এখানে দেওয়া আছে, এই পাত্রে চাপটা দেওয়া আছে হচ্ছে 2 ATM, এই পাত্রে আয়তনটা দেওয়া আছে হচ্ছে 5 লিটার, আর এই পাত্রে গ্যাসটা দেওয়া আছে হচ্ছে 2 গ্রাম। সো এটা হচ্ছে A গ্যাস, এভাবে লেখা আছে, এটা হচ্ছে A গ্যাস, অথবা এটা ভিতরে লিখতে পারে যে A গ্যাস, এবং এটা ধরো হচ্ছে B গ্যাস। সো এইভাবে দেওয়া থাকবে, দিয়ে বলবে যে আচ্ছা এটা ধরো হচ্ছে 4 মার্কের জন্য আসে, নর্মালি 3ও আসতে পারে, 4ও আসে। ঠিক আছে? দেখো এই পাত্রটা দিয়ে কিন্তু একটু আগে মিশ্রণের ম্যাথের কোশ্চেন করছে, তাই না? যে এটাকে এটাকে মিক্স করে দিলে মোট চাপ কত। খালি দেখো এখন এই সেম উদ্দীপক দিয়েই কোশ্চেন করবে যে আচ্ছা বলো তো A ও B গ্যাসের মধ্যে কোনটি আগে ব্যাপিত হবে, এই কোশ্চেনটা তোমাকে করবে, কোনটি আগে ব্যাপিত হবে। এখন তুমি জানো যে গ্রাহামের সূত্র দিয়ে ব্যাপন হার বুঝতে হলে লাগে আণবিক ভর, তাই তো? যে ব্যাপন হার ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইড বাই √ওভার অফ আণবিক ভর, অর্থাৎ ব্যাপন হার আণবিক ভরের ব্যস্তানুপাতিক। খুবই সহজ একটা সূত্র, খুবই সিম্পল একটা সূত্র, অনেকেই ভয় পায়। ভাই তুমি এটার সারমর্মটা বুঝো বা বাংলা কথাটা বুঝো, যে ভাই যে বান্দা মোটা, যে ভারী, সে দৌড়াবে কি আস্তে, আর যে চিকন পাতলা আমার মতো হ্যাংলা পাতলা সে দৌড়াবে কি দ্রুত। তাহলে এটাই তো কনসেপ্ট। ব্যাপন মানে কি? ছোটাছুটি করা, দৌড়ানো, ছড়ায় যাওয়া। তাহলে ছড়াবে কে? যার ভর কম। ছড়াবে কম কে? যার ভর বেশি। তাহলে ব্যাপন হার বেশি হবে কার? যার ভরটা কম। ব্যাপন হার কম হবে কার? যার ভরটা বেশি। তাহলে সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। ঠিক আছে? জাস্ট এই রুটটা কোত্থেকে আসছে সম্পর্ক বের করে যখন দেখছি যে আচ্ছা শুধু ব্যস্তানুপাতিক না, √ওভারের ব্যস্তানুপাতিক, জাস্ট এটা আসছে। বাট সম্পর্ক তো এটাই, যে ভারী হইলে ব্যাপন হার কম, দৌড়াবে কম, আর হালকা পাতলা হইলে তোমার দৌড়াবে বেশি। সো এখন তোমার এখানে কি লাগবে, যে কোনটা ভারী কোনটা হচ্ছে হালকা। তার মানে কি লাগবে? আণবিক ভর। কি লাগবে? আণবিক ভর। তাহলে এবার দেখো এদের সব দেওয়া আছে, W দেওয়া আছে, V দেওয়া আছে, P দেওয়া আছে। W দেওয়া আছে, V দেওয়া আছে, P দেওয়া আছে। কি করতে হবে? এই যে একটু এখানে আসো, কি ভাই বলছিলাম যে তোমাকে ব্যাপন হারের ম্যাথে সব দেওয়া থাকবে, তোমাকে এমটা বের করতে হবে। তাহলে তুমি দুইটা গ্যাসের এম বের করবা, এবং এই ম্যাথটা আমাদের সময় বুয়েটেও আসছিল। সো বুঝতে পারছো এইসব কোয়েশ্চেন খুবই ফেমাস কোয়েশ্চেন। সো দেখো তোমাকে কি করতে হবে? এম অফ এটা বের করতে হবে, সব দেওয়া আছে। W অফ এ দেওয়া আছে, আর তো আরই, টি দেওয়া আছে। টি যদি আলাদা দেওয়া থাকে তাহলে টি অফ এ বসাবা, কোনো সমস্যা নেই, এখানে যা তাপমাত্রা দেওয়া থাকবে। এবং নিচে কি পি অফ এ দেওয়া আছে, দেখো ভি অফ এ দেওয়া আছে। সেম টু সেম তুমি বি গ্যাসের ভরটা বের করবা, এম অফ বি সেটা কত, W অফ বি দেওয়া আছে দেখো, আর তো আরই, T
টি অফ বি যদি আলাদা হয় তাহলে দিবা, আর 1 হলে আর এ বি দেওয়া দরকার নেই, দুইটাই 30 ডিগ্রি আমাদের এখানে, তাই আমি এখানে শুধু তাহলে টি লিখতে পারি। আর নিচে দেখো পি অফ বিও দেওয়া আছে, ভি অফ ডিও দেওয়া আছে। এইটা করে যখন তুমি হচ্ছে দুইটা ভর জেরে ফেলবা, তখন ধরো এরকম যদি হয়, আচ্ছা এম এটা বেশি আসছে, ধরো এম এর ব্যাপনহার বেশি, তখন তুমি দেখো ও যেহেতু ভারী, ওর ভরটা যেহেতু বেশি, তাহলে ওর ব্যাপনহার কম হবে এবং বি এর ব্যাপনহার বেশি হবে। এখন এটা কি এভাবে লিখে দিয়ে আসবো ভাইয়া? ধরেন ম্যাথ করলাম, ম্যাথ করে হচ্ছে খালি লিখবো যে আচ্ছা অতএব এম অফ এ ইজ গ্রেটার দেন এম অফ বি, তাহলে কি হবে, এই আর অফ এ লেস দেন আর অফ বি, আমি লিখে দিয়ে আসবো? নো, এই কোশ্চেনটা আসছে ব্যাপনহার থেকে এবং তুমি ব্যাপনহারের একটা ফর্মুলা পড়ছো, তাহলে অবশ্যই ব্যাপনহারের ফর্মুলাটা মেনশন করবা যখনই তুমি এই জিনিসটা লিখছো। আচ্ছা যেহেতু এম অফ এ ইজ গ্রেটার দেন এম অফ বি, এইখানে তুমি গ্রাহামের ব্যাপন সূত্রের লাইনটা লিখবা যে গ্রাহামের ব্যাপন সূত্র মতে আমরা জানি কি, লিখবা যে গ্রাহামের ব্যাপন সূত্র মতে আমরা জানি যে কোনো গ্যাসের ভর যদি বেশি হয় তাহলে তার ব্যাপনহার কম হবে, শেষ। তাহলে সেক্ষেত্রে কি লিখবা যে আর অফ এটা কম হবে আর অফ বি থেকে, এই বাংলাটুকু লিখে তারপরে এই লাইনটা লিখবা। সো ডিরেক্টলি কেউ লিখবা না, ওই যে অতটুকুই হচ্ছে কোত্থেকে পাইছো সেটার এক্সপ্লেনেশন, ঠিক আছে? যে গ্রাহামের ব্যাপন সূত্র মতে আমরা জানি যার ভর বেশি তার ব্যাপনহার কম। পারবা ব্যাপনহারের ম্যাথ? পারবা তো? সো ব্যাপনহারের ম্যাথ কিন্তু খুবই খুবই খুবই। এখন আরেকটা টাইপের ব্যাপনহারের ম্যাথ আসতে পারে, সেটা কিভাবে দেখো, সেখানে কোশ্চেনটা আসবে এরকম, সেখানে তোমাকে দূরত্ব নিয়ে কোশ্চেন করতে পারে, একটা নলের চিহ্ন ছবি দিয়ে দিতে পারে, অথবা এইভাবে দিলেও কেমনে দিবে আমি তোমাকে দেখাই। ধরো বলে দিবে এরকম একটা সাইন দেওয়া যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে 25 সেন্টিমিটার, তাহলে তোমাকে বলবে আচ্ছা বলো তো এ এবং বি গ্যাস কত দূরত্বে মিলিত হবে, কত দূরত্বে মিলিত হবে, অথবা তোমাকে একটা কাঁচনল দিয়ে দিবে এরকম, দিয়ে বলবে আচ্ছা এই মুখে আছে হচ্ছে তোমার এ গ্যাস, অথবা এই মুখে আছে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, তোমরা সবাই জানো, এবং এই মুখে আছে হচ্ছে বি গ্যাস, এই মুখে আছে হচ্ছে HCl, এবং এই জায়গাটাতে ধরো হচ্ছে লেখছে NH4Cl এর সাদা ধোঁয়া, অথবা AB হইলে AB এর সাদা ধোঁয়া, এই টাইপের কিছু একটা দেওয়া আছে, দিয়ে তোমাকে বলবে যে কোথায় সাদা ধোঁয়া সৃষ্টি হবে, বা যে কত দূরত্বে সাদা ধোঁয়াটা সৃষ্টি হবে, সো এবার এই টাইপের ম্যাথ যখন দিবে, দূরত্ব বের করতে বলবে ব্যাপনহারের ম্যাথ দিয়ে, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রথমে দেখো পুরাটা তো 25 সেন্টিমিটার, তাই না? ধরো এখানে আমি ধরে নিলাম একই বোঝানোর সুবিধাতে ধরে নিলাম যে পুরোটা হচ্ছে কতটুকু, 25 সেন্টিমিটার, জাস্ট বোঝানোর জন্য। তাহলে প্রথম কাজ তোমার যেটা থাকবে, যেখানে তো দুইটা গ্যাস আছে, একটা হচ্ছে এই গ্যাসটা এবং একটা হচ্ছে ওই গ্যাসটা, তাই তো HCl, সো দুইটা গ্যাস এখানে তোমার দেওয়া আছে, তো একটা থেকে দূরত্বটাকে x ধরে নাও যেখানে মিলিত হবে। ধরো এখানে তুমি ধরে নিলা যে আচ্ছা x দূরত্বে মিলিত হবে, তোমার ছবিতে তো দাগ দেওয়া লাগবে না, তুমি এখানে লিখবা যে আচ্ছা ধরি, ধরো অ্যান্সার যখন শুরু করবা তখন লিখবা যে আচ্ছা ধরি A এবং B গ্যাস x দূরত্বে, এখন এখানে যদি সেন্টিমিটার দেওয়া আছে তাহলে তুমি লিখবা যে x সেন্টিমিটার দূরত্বে মিলিত হবে, x সেন্টিমিটার দূরত্বে মিলিত হবে। এন্ড তারা তো আর x কে চেনে না, তাহলে তুমি কি করবা, এভাবে লিখবা, এই যে একটু ছোট্ট করে একে দেখাবা যে আচ্ছা ধরেন এই যে এখানে আছে A গ্যাস, এখানে আছে B গ্যাস, তাহলে পুরাটা যদি হচ্ছে 25 সেন্টিমিটার হয়, তাহলে আমি ধরলাম যে এই যে এতটুকু হচ্ছে x, তাহলে এই যে x সেন্টিমিটার দূরে কি হবে, আমার গ্যাসটা মিলিত হবে। সো এক্সটা কার থেকে ধরছো, তুমি ধরছো, এটা ইম্পর্টেন্ট, তুমি এক্সটা ধরছো A থেকে x, তাহলে B থেকে কতটুকু ভাইয়া, এটা কতটুকু, পুরাটা হচ্ছে 25, এতটুকু ধরছো x, তাহলে এটা হচ্ছে 25 মাইনাস x সেন্টিমিটার। এই তো ক্লু পেয়ে গেছো। তাহলে এইভাবে তুমি কিভাবে একদম ডিফাইন করে দিবা যে ধরি A এবং B গ্যাস A থেকে x দূরত্বে, A থেকে x দূরত্বে মিলিত হবে, শেষ। আচ্ছা এইবার আসো তাহলে ভাই ব্যাপনহারের সাথে মেইনলি এটার সূত্রটা কি, আমরা দূরত্বের সাথে ব্যাপনহার কেমনে মিলাবো। তুমি দেখো যেই লোকটার দৌড়ের স্পিড বেশি, যার ব্যাপনহার বেশি, সে বেশি দূর যাবে, যার ব্যাপনহারটা কম সে কম দূর যাবে, এই তো।
শেষ, সিম্পল হয়ে গেল। তাইলে আমরা জানি যে ব্যাপন হারের সাথে R1/R2 বা ওই যে RA/RB, ঠিক আছে, যেটাই বলো না কেন সেটার সাথে দূরত্বের সম্পর্ক হবে সমানুপাতিক S1/S2। আর তোমাকে তো এখানে কোনো জায়গায় ব্যাপন হার দেওয়া নাই, কি দেওয়া আছে? এই PVW। তাহলে তুমি জানো ব্যাপন হার বের করতে হইলে তোমার এখন আণবিক ভর লাগবে। তাহলে এই দেখো ম্যাথটা কিন্তু একটু বড় হবে, তাহলে তোমাকে আবারও ওই একই কাজ করে একটু আগে তুমি যা যা করে MB বের করছো এখানে সেম করবা। আর যদি অ্যামোনিয়া আর HCl নাম বলে দেয় তাহলে অ্যামোনিয়া 17, HCl 36.5 জানো, তখন আর বের করতে হবে না। নাম বলে দিলে কষ্ট কম, যদি নাম না বলে দেয় তাহলে এই যে এগুলা দেওয়া থাকবে, এগুলা দিয়ে ভর বের করে আনতে হবে। সো ভরের সাথে আবার সম্পর্কটা কেমন জানো? ব্যস্তানুপাতিক না? সো R1 বরাবর থাকবে √M2, R2 বরাবর থাকবে √M1, ওই যে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এইবার আর জানি না কিন্তু S বের করতে হবে, M জানি, তাহলে এই দুটো সূত্রকে এক করে ম্যাথ করব। এইখানে ডেটা বসানোর সময় তোমরা আবার একটু ভুল করবা। কেমনে একটু দেখো, এইটার জন্য খুবই ঠান্ডা মাথায় দেখো, তুমি S1 কাকে ধরতেছো বা 1 কাকে ধরবা সেটা ফিক্স করে নাও। আমি 1 ধরবো A কে বা অ্যামোনিয়াকে, আমি 1 ধরবো A কে বা অ্যামোনিয়াকে, আর 2 ধরবো ওই পাশেরটাকে HCl বা B কে। তাহলে একটু দেখো যে আমি M(1) ধরছি কাকে? A কে বা অ্যামোনিয়াকে। সো আমি অ্যামোনিয়া তোমাকে বোঝাই, তাহলে এটা হবে কত? 17 গ্রাম, তোমরা সবাই জানো। আর আমি M2 বা 2 ধরছি কাকে? ওই পাশে HClটাকে, সেটা কত? 36.5। পেজটা খুলে বন্ধু বোঝাচ্ছি, এই দেখো S1 আর S2 বসাইতে গিয়েই যেন উল্টাপাল্টা তোমাদের হয়। সো খুবই ঠান্ডা মাথায় তুমি দেখো কি ধরছিলাম, ফার্স্টেই আমরা A থেকে বা অ্যামোনিয়া থেকে ধরছিলাম 1 সেন্টিমিটার, তাহলে S1টা কত? 1 সেন্টিমিটার। তাহলে অটোমেটিক্যালি B থেকে কত হয়ে যাবে? পুরোটা হচ্ছে 25, এতটুকু হচ্ছে x, তাহলে এটা হচ্ছে 25 - x। এই যে এই পার্টটুকু খুবই ঠান্ডা মাথায় লিখবা। দেন তুমি হচ্ছে সূত্র লিখবা S1/S2 সমান √M2/M1। এবার S1 বরাবর x বসায় দাও, S2 বরাবর 25 - x বসায় দাও, M2 বরাবর 17 বসায় দাও, M1 বরাবর M2 বরাবর 36.5 বসায় দাও, আর M1 বরাবর 17 বসায় দাও। কোনোভাবেই যেন উল্টাপাল্টা না হয়, তার জন্য আগের এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি কারেক্টলি সিকোয়েন্সার করতে গেলে আমি নিজে বুয়েটে ভুল করে দিয়ে আসছিলাম, এই ম্যাথ উল্টাপাল্টা করে দিয়ে আসছিলাম। আমি বলি কি এত উদ্ভট অ্যান্সার আসলো কেন? আমি উল্টা করে দিয়ে আসছিলাম, বুঝছো? আমি পরে টাইম থাকে নাই, আমার এখন আফসোস হয় ব্যবধানের ম্যাথ দেখলে যে আমি এত ভালো করে পড়ে গেলাম, তাও মানে পরীক্ষার হলে একটা প্রেশার কাজ করে, তো অ্যাডমিশন এক্সামে পারিনি, আলটিমেটলি হাত পা কাঁপতেছিল বুয়েটের এক্সাম হলে। সো এই দুটো টাইপের কোয়েশ্চেন তোমার আসবে, বুঝতে পারছো? সো খুবই ঠান্ডা মাথায় এই পার্টটা কভার করবা ভাই, নাহলে কিন্তু তোমার বিপদ হবে, বুঝতে পারছো? সো 1 এর বদলে 2, 2 এর বদলে 1 বসাই দিলেই কিন্তু অ্যান্সার উল্টাপাল্টা চলে আসবে। তুমি মনে করবা কারেক্ট, বাট অ্যান্সার কিন্তু ভুল চলে আসবে। আর অ্যান্সার মিলানোর একটা টেকনিক কি? একটা টেকনিক আছে। তুমি দেখো যেই বেটা হালকা বা যার ভর কম তার থেকে বেশি দূরে হবে, এবং যে ভারী তার থেকে কম দূরে হবে। সো এখন পুরাটা তো 25, ধরো তোমার অ্যান্সার আসছে A থেকে 10, B থেকে 15, তাহলে কি তোমার অ্যান্সারটা হয়েছে? তুমি তখন না, আমার অ্যান্সারটা হয় নাই, কারণ A যেহেতু হালকা, তাহলে 25-এর মধ্যে বেশি ওর যাওয়ার কথা না, আর ওর কম যাওয়ার কথা, তো ও গেছে 10, ও গেছে 15, এটা সম্ভব না। সেরকম ভাবে অ্যান্সার তুমি বুঝতে পারবা যে আচ্ছা ভুল করছি না ঠিক করছি, তখন চেক করে নিও, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এইখানে আর আরেকটা জিনিস, অনেকে কি করবে এখানে বসার পরে ওই যে ক্যালকুলেটর দিয়ে x সলভ করার শিখছে, এইচএসসি এগুলা করা যাবে না। তোমাকে কি করতে হবে? এই মানটা বসাইতে হবে, আর গুণ করতে হবে, এক্সটাকে এক পাশে আনতে হবে, বাকি সব অন্য পাশে পাঠাইতে হবে, তারপরে যোগ বিয়োগ করে গুণ ভাগ করে যা আসে সেটাকে দেখাইতে হবে। কোনোভাবেই ওই ডিরেক্ট এক্স এর মান এখান থেকে লিখে দেওয়া যাবে না। কথা বুঝতে পারছো? এগুলো কিন্তু এক লাইনে সলভ করা যায় ক্যালকুলেটর দিয়ে, বাট এগুলো করবা না, পুরোপুরি 3 থেকে 4 লাইন ক্যালকুলেশন করে দেখাবা, ঠিক আছে? তাহলে এইগুলো ব্যাপন হার, তাহলে এগুলো থেকে কিন্তু সিকিউ আসবে। তুমি বুঝতেছো যে এগুলোই কিন্তু সিকিউ দেওয়ার জায়গা। এরপর আসো সিআরএমএস গতিশক্তি। ভাই বারবার করে বলছি এগুলো ডিরেক্ট ফর্মুলা। সিআরএমএস এর ফর্মুলা থেকে এইটাই 99% ক্ষেত্রেই আসে, 0/3RT/m। আরো যে ফর্মুলাগুলো আছে ওগুলা তোমার খুব বেশি আসে না, ঠিক আছে? √3p/ρ এগুলো আসে না, বুঝতে পারছো? এগুলো এত বেশি আসে না, এগুলো অত বেশি আসে না। বাট এই যে এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা থেকে এমসিকিউ আসে, এটা থেকে সিকিউ আসে। সো সিকিউ আসলে বুঝতে পারতো সেখান থেকে একটা সিকিউ আসবে, হয় গতে নাইলে ঘতে, হয় গতে নাইলে ঘতে। এবং কিরকম থাকবে তোমাকে সবই ধরো বলে দিবে। সেখানে কি থাকবে? তাপমাত্রা মেনশন করা থাকবে, যেটা হচ্ছে ভাই 30°C। এখানে তোমার হচ্ছে ওই গাছটার নাম মেনশন করা থাকতে পারে, অথবা
ওই যে আণবিক ভর বের করার জন্য কি কি যেন দেওয়া থাকা লাগে, পি দেওয়া থাকা লাগে, ভি দেওয়া থাকা লাগে। তোমাকে বলে দিবে এটা হচ্ছে 2 ATM, এটা হচ্ছে ধরো 5 লিটার, এবং এটা হচ্ছে কতটুকু আছে, তোমার হচ্ছে 2 গ্রাম আছে, এটা হচ্ছে এ গ্যাস। তোমাকে কোশ্চেন করবে, আচ্ছা এ গ্যাসের সিআরএমএস বেগ নির্ণয় করো। এ গ্যাসের সিআরএমএস বেগ নির্ণয় করো, এ গ্যাসের সিআরএমএস বেগ নির্ণয় করো। শেষ। তাহলে একটু দেখো ভাইয়া, তুমি জানো সিআরএমএস বের করতে গেলে আমার লাগবে জাস্ট দুইটা জিনিস, টি বা তাপমাত্রা এবং এম বা আণবিক ভর। সো তাপমাত্রা তো দেওয়া আছে কিন্তু ভর তো জানি না। এখন যদি নাম বলতো যে এ কে কার্বন ডাইঅক্সাইড তাহলে জানি 44, যদি বলতো অক্সিজেন তাহলে জানি 32, যদি বলতো নাইট্রোজেন তাহলে জানি 28, যদি বলতো অ্যামোনিয়া 17, বাট নাম তো বলে নাই। তাহলে কি করতে হবে, এম বের করার জন্য কি করতে হবে, ওই যে তোমাকে আবারও সেই সূত্রটা ইউজ করতে হবে যে এম ইজ ইকুয়ালস টু, এম বা আণবিক ভর ইজ ইকুয়ালস টু WRT ডিভাইড বাই PV। এই ফর্মুলা ইউজ করে তুমি এম বের করবা, অ্যান্ড এরপরে সিআরএমএস ইজ ইকুয়ালস টু ফর্মুলা লিখবা যে 3RT ডিভাইড বাই এম, অ্যান্ড সেখানে এমটা বসাবা। এখন এখানে একটা সতর্কীকরণ বার্তা, এই ফর্মুলা দিয়ে যখন তুমি এমটা বের করে আনবা, সেই অ্যান্সারটা যাই আসুক সেটা আসবে গ্রামে, সেটা আসবে গ্রামে। বাট আমরা যদি এই বেগের মানটা মিটার পার সেকেন্ডে বের করতে চাই, আমরা যদি অ্যান্সারটা এসআই এককে বের করতে চাই, তুমি জানো এসআইতে তো আমরা গ্রাম ইউজ করি না, বাট কেমিস্ট্রি ফর্মুলাগুলোতে আমরা গ্রাম ইউজ করি। সো এই কেমিস্ট্রির এই ফর্মুলাটা দিয়ে তুমি সবকিছু ঠিকঠাক মতো গ্রামে বের করে আনলা। যত গ্রামে আসছে, যখন এই সিআরএমএস এ বসাবা এম, এটাকে অবশ্যই 1000 দ্বারা ভাগ করে নিবা, তাহলে এটা কি হয়ে যাবে, কেজি হয়ে যাবে, এবং অ্যান্সারটা আসবে মিটার পার সেকেন্ডে। যদি গ্রাম রাখো অ্যান্সারটা আসবে সেন্টিমিটার পার সেকেন্ডে। কথা বুঝতে পারছো? সো ওই ঝামেলায় যাওয়ার দরকারই নেই। তুমি হচ্ছে অলওয়েজ এখানে মনে রাখবা যে এই সিআরএমএস এর সূত্রে যদি আমি অ্যান্সার মিটার পার সেকেন্ডে পেতে চাই, যদি আমি অ্যান্সারটা মিটার পার সেকেন্ডে পেতে চাই, তাহলে এম কে 1000 দ্বারা ভাগ করব। এই কাজটা কিন্তু করতে হবে, এখানে তোমরা অনেকে ভুলে যাবা। আর যদি নাম বলে দিত যে ভাই এটা কে, এটা হচ্ছে অক্সিজেন, তাহলে তো কোনো ঝামেলা নেই, অক্সিজেন হচ্ছে 32 গ্রাম। বাট এখানে যখন বসাইতাম তখন কি বসাইতাম, 32/1000, সিআরএমএস এর সূত্রে বসাইতাম 32/1000। বুঝতে পারছি? ক্লিয়ার? একদম সূত্র। আর গতিশক্তির আমরা কেমিস্ট্রিতে একটা ফর্মুলা ইউজ করি, ফিজিক্সে আমরা অনেকগুলো ফর্মুলা ইউজ করি। সেটা হচ্ছে কি, যে ভাই ইকে ইজ ইকুয়ালস টু F/2 nRT, বাট কেমিস্ট্রিতে আমরা একটা ইউজ করি 3/2 nRT। এখানে আমরা স্বাধীনতার মাত্রাটা কিন্তু ক্যালকুলেশন করি না, কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা ইকে ইকুয়ালস টু 3/2 nRT এটাই ক্যালকুলেশন করি। সো এটা বেসিক্যালি কি, যে কত মোল গ্যাস আছে সেটার গতিশক্তি, অর্থাৎ n মোল। তোমাকে যদি বলে দেয় 2 মোল, 3 মোল, 4 মোল, 5 মোল, তাহলে তোমার n মোল গ্যাসের গতিশক্তির সূত্র, n মোল গ্যাসের গতিশক্তি নির্ণয় করার সূত্র। ঠিক আছে? সো সেখান থেকে আমাদের যদি বলে 1 মোল, তাহলে n এর জায়গায় 1 বসায় দিব, যদি বলে হাফ মোল তাহলে হাফ বসায় দিব, যত মোল বল তত। মাঝে মধ্যে বলবে একটা অণুর গতিশক্তি বের করো, 2টা অণুর গতিশক্তি বের করো, 3টা অণুর গতিশক্তি বের করো। কেমনে করব তুমি বলো তো, কেমনে করব? এই যে এখান থেকে তুমি একটু চিন্তা করে দেখো যে ইকে ইজ ইকুয়ালস টু যদি 1 মোল হইতো তাহলে আমরা n এর জায়গায় 1 বসায় দিতাম, তাহলে অ্যান্সারটা আসতো 3 ইকে ইজ ইকুয়ালস টু 3/2 RT। এটা কার গতিশক্তি? এটা হচ্ছে 1 মোল গ্যাসের গতিশক্তি। তুমি আমার সাথে এগ্রি করবা, কারণ কি n এর জায়গায় 1 বসায় দিছেন, তাই তো? এখন 1 মোল মানে কি, 6.023 10⁻23টা অণু, পরমাণু। আমরা যদি এখানে গ্যাস নিয়ে আলোচনা করতেছি তাহলে অণু, তাহলে এই যে 3/2 RT এইটা হচ্ছে 6.023 10⁻23 এতগুলা অণুর গতিশক্তি। তুমি আমার সাথে এগ্রি করবা? তাহলে এতগুলার শক্তি যদি হয় 3/2 RT, তাহলে একটার কত? তাহলে তুমি একটু দেখো যে 6.023 ইন্টু 10⁻23টা অণুর গতিশক্তি যদি হয় ইকে ইজ ইকুয়ালস টু 3/2 RT, তাহলে একটি অণুর গতিশক্তি, তোমাকে ঐকিক নিয়ম কি বলে, ইকে ইজ ইকুয়ালস টু 3/2 RT কে তুমি ভাগ করে দিবা 6.023 ইন্টু 10⁻23 দিয়ে। এবার তোমরা একটা জিনিস জানো যে আর কে এই অ্যাভোগাড্রো নাম্বার বা 6.023 10⁻23 দ্বারা ভাগ করে রাখে আমরা বলি হচ্ছে কে, 3/2 কে।
R/Na বা নাম্বার অফ অ্যাভোগাড্রো বা 6.023 10 টু দি পাওয়ার 23 দ্বারা ভাগ করলে সেটাকে আমরা বলি বোল্টজম্যান ধ্রুবক কে। তাহলে যে কে টি, এইখানে তোমাদের অনেকের প্যাচ লাগে যে ভাইয়া মাঝে মধ্যে দেখি 3/2 RT, মাঝে মধ্যে দেখি 3/2 KT, কখন কোনটা ইউজ করব? ভাই তুমি দেখো 3/2 RT মানে কি, n এর জায়গায় 1 বসাই দিছো, এটা হচ্ছে 1 মোল বা 6.023 10 টু দি পাওয়ার 23 এতগুলা অণুর একটা গতিশক্তি 3/2 RT। আর যদি বলে একটা অণুর গতিশক্তি, জাস্ট একটা, অতগুলা লাগবে না, মাত্র একটা, তাহলে ওই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, যেটা মানে 3/2 KT। এন্ড কে মানে কি, কে মানে দাঁড়াইলো R ডিভাইড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো বা 6.023 10 টু দি পাওয়ার 23। বুঝতে পারছো? এবার যদি বলে 5টা, তাহলে কি করব? একটার তো বের করতে পারবা 3/2 KT দিয়ে 5 দ্বারা গুণ করবা। যদি বলে 10টা, তাহলে 3/2 KT দিয়ে একটা অণুর বের করব, 10 দ্বারা গুণ করব। বুঝতে পারছো? তাহলে যদি অণুর গতিশক্তি বের করতে বলে তাহলে 3/2 KT, যদি বলে এত মোল, অত মোল, ঠিক আছে, অত গ্রাম, সো গ্রাম থেকে মোল বের করে এইটা, তাহলে 3/2 nRT বাই 3/2 RT, এগুলো হচ্ছে মোল বললে। আর যদি একটা, দুইটা, তিনটা বলে তাহলে 3/2 KT। বুঝতে পারছি? বোল্টজম্যান ধ্রুবক আর, আর হচ্ছে তোমার বোল্টজম্যান ধ্রুবক কে, আর গ্যাসের মোলার ধ্রুবক আর, এই দুটো কখন ইউজ করতে হয় গতিশক্তির ক্ষেত্রে, এখানে যেন আর কোনদিন প্যাচ না লাগে। বুঝতে পারছো? তাহলে এগুলা কিন্তু ডিরেক্ট ফর্মুলা। মোল বললে এটা ইউজ করব, অণু বললে এটা ইউজ করব। আর সিআরএমএস তো তুমি জানোই, এখানে তাপমাত্রা আর এম লাগবে, এম বলে দিতে পারে ডিরেক্ট, নাও বলে দিতে পারে, বের করে নিব, বাট অ্যান্সারটা গ্রামে থাকবে, অবশ্যই 1000 দ্বারা ভাগ করব। তাহলে এগুলো ম্যাথমেটিক্যাল পার্ট। এবার আসি আমরা হচ্ছে থিওরিটিক্যাল পার্টে। সো বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস, এখান থেকে আমরা জানি একটা টার্ম আছে, সেটা হচ্ছে আমাদের জেড। জেড সমান সমান কি, ওই যে আমরা পিভি আর এনআরটি পড়ি, এটার যে ভাগফল সেটাকে আমরা বলি হচ্ছে জেড, বা এটার যে অনুপাত সেটাকে আমরা বলি হচ্ছে জেড। এই জেড আমাদের কি কাজে লাগে দেখো, এই জেড এর ভ্যালুটাই কিন্তু আলটিমেটলি তোমাকে বলবে যে এটাকে একটা বাস্তব গ্যাস না আদর্শ গ্যাস। কেমনে দেখো, যদি এটা কোনোভাবে 1 হয়, এটা কি মিন করতেছে যে ভাইয়া কখন একটা ভাগফল 1 হয়, যখন দুইটা মান সেম, 5/5, 10/10, 20/20। সো পিভি আর এনআরটি সেম, সো জেড ইকুয়ালস টু 1 মানে কি বোঝাচ্ছে, যে পিভি ইকুয়ালস টু এনআরটি। সো আমরা তো জানি যে ভাই পিভি ইকুয়ালস টু এনআরটি মানে কি, আদর্শ গ্যাস। আর যদি 1 না হয়, কম বেশি হয়, তার মানে কি, হয় পিভি বড় না এনআরটি বড়, হয় পিভি ছোট না এনআরটি ছোট, অর্থাৎ কম বেশি হয়, তখনই কি হবে, জেড হয় গ্রেটার দেন 1 হবে, অথবা জেড লেস দেন 1 হবে, তখন পিভি কিন্তু নট ইকুয়ালস টু এনআরটি হবে, এবং সেটা কি আমরা বলি হচ্ছে বাস্তব গ্যাস, কারণ বাস্তব গ্যাস এই সূত্র মেনে চলে না। সো এই পার্টগুলো থেকে ডিরেক্ট ম্যাথ কোশ্চেন দিতে পারে, ধরো পিভিএনআরটি সব দিয়ে বললো দেখাও তো এটা কি বাস্তব গ্যাস না আদর্শ গ্যাস, এরকম কোশ্চেন কিন্তু মাঝে মধ্যে দেয়। বাট মেইনলি বেসিক্যালি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে অ্যামাগার বক্র থেকে আসে। অ্যামাগার বক্র, অ্যামাগার বক্র, অ্যামাগার বক্র থেকে তোমাকে গ্রাফ থেকে কোশ্চেন দিতে পারে। উদ্দীপকে একটা গ্রাফ দেওয়া থাকবে এরকম, কিরকম একটু দেখো ভাই আঁকতেছি তাহলে বুঝতে পারবা। উদ্দীপকে একটা গ্রাফ দেওয়া থাকবে, যেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এখানে আছে হচ্ছে পিভি, এখানে আছে হচ্ছে পি, এবং এইটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস, এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস। আর এখান থেকে দেখবা কিছু রেখা ডিরেক্ট উপরের দিকে গেছে, কিছু রেখা দেখবা ডিরেক্টলি উপরের দিকে গেছে, আর কিছু দেখবা এইরকম তোমার হচ্ছে আগে নিচে, এরপরে দেখবা তুমি কই গেছে উপরে, আগে নিচে এরপরে দেখবা উপরে গেছে, আগে নিচে যাবে এরপরে দেখবা তুমি উপরে গেছে। সো এরকম চিত্র দিয়ে তোমাকে বলবে যে আচ্ছা এরকম কেন হইলো, এই বক্ররেখার গ্রাফটা চেঞ্জ কেন হইলো, ঠিক আছে। সো এরকম ভাবে তোমাকে বলবে। সো আমরা কিন্তু জানি যে যাদের জেড এর ভ্যালু 1 থেকে বেশি, এরাই কিন্তু আলটিমেটলি কি হয়, সোজাসুজি উপরের দিকে ওঠে, এবং যাদের জেড এর ভ্যালু 1 থেকে কম, ওরা কিন্তু এভাবে প্রথমে নিচের দিকে গিয়ে আগে তোমার কি হয়, চাপ বাড়ানোর সাথে সাথে পিভির মানটা কমে, এবং এজন্য এখানে একটা বক্ররেখা ক্রিয়েট হয়। এই গ্রাফটার নামে কিন্তু ছিল অ্যামাগার বক্র। এবং এখান থেকে আমরা চিনতে পারি যে দেখো যেখানে গ্রাফটা সোজাসুজি গেছে, এটাই হচ্ছে আমাদের সেই আদর্শ গ্যাস, যেখানে জেডের মানটা 1, কমেও নাই বাড়েও নাই, আর যেখানেই কম বেশি হয়েছে সেগুলো হচ্ছে বাস্তব গ্যাস। সো এই গ্রাফটা দিয়ে তোমাকে বলতে পারে বলো তো যে এটা এরকম কেন হইলো, এখান থেকে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের থিওরিটা তুমি বলো যে কোনটা আদর্শ গ্যাসকে মেনে চলবে, কোনটা পিভি গ্যাস মেনে চলবে না, ঠিক আছে। এরকম একটা কোশ্চেন আসবে। এবং আরেকটা কোশ্চেন আসবে, তোমরা এই কোশ্চেনটা অনেকেই জানো যে ভাইয়া কোন শর্তে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করবে, একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাস
রূপে আচরণ করবে। এই যে কোশ্চেনটা থিওরিটিক্যাল কোশ্চেন আসলে এইটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। থিওরিটিক্যাল কোশ্চেন আসলে এইটা আসার সম্ভাবনা সব থেকে বেশি, এবং তার জন্য উদ্দীপক এইটাও হইতে পারে, উদ্দীপক এরকম হইতে পারে। দেখো এই গ্রাফটা দিয়ে বলবে বলতো কি করলে, এখানে ধরো নাম দিয়ে দিল এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বলতো কি করলে এই এবি গ্যাসগুলা, কি করলে এই এবি গ্যাসগুলা, ধরো এই গ্যাসটার নাম দিচ্ছে হচ্ছে সি, এই সি এর মতো আচরণ করবে। উদ্দীপকে কিন্তু এভাবে বলবে। অথবা এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, বলবে কি করলে এই এক্স ওয়াইটা জেড এর মতো আচরণ করবে। এটা মানে কি, কি করলে এই যে বাস্তব গ্যাসগুলা যেগুলো সোজা না হয়ে তেরা বেঁকা হয়েছে, বক্র হয়েছে, এটা কি করলে এরকম সোজা হবে। অর্থাৎ কি করলে একটা বাস্তব গ্যাস আদর্শ আচরণ করবে। তোমরা সবাই জানো যে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে তাপমাত্রা বাড়াইতে হবে এবং চাপটাকে কমাইতে হবে, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ। সো তুমি কিন্তু সেই ব্যাখ্যাটা দিবা এবং অবশ্যই ফর্মুলাগুলো বলে দিবা যে আদর্শ গ্যাস সমান সমান PV = nRT, কিন্তু বাস্তব গ্যাস এই সূত্র মানে না। বাস্তব গ্যাস হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ মেনে চলে। সেটা কি, সেটা হচ্ছে P + AN² / V² × V - NB = nRT। সো তুমি কিন্তু সমীকরণ দিয়েও চাইলে দেখাইতে পারো যে কি করলে এই সমীকরণটা এটার মতো হবে। এটাই তো মিনিং, তাই না, যে কি করলে বাস্তব গ্যাস আদর্শ হবে। এই সমীকরণটা PV = nRT হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, বাস্তব গ্যাস আদর্শ হয়ে যাবে। সো এই পার্টটা থেকে কিন্তু থিওরির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো থিওরির জন্য এই পার্টটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু থিওরির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা যারা থিওরি অ্যান্সার করতে চাও এবং জৈব যৌগ স্কিপ করতে চাও, যে জৈব যৌগ আমি দিবই না, যেটা আমি তোমাকে সাজেস্ট করি না, কিন্তু ভাইয়া দেখো এই যে 28 ডে কেমিস্ট্রি পড়তে মাত্র 8টা ক্লাসে জৈব যৌগ পুরোপুরি শেষ করছি, এবং সেখানে একটা সিকিউ ক্লাস কিন্তু প্রায় 4 ঘন্টা ধরে প্রায় 36টা সিকিউ তোমাদের করাই দিছি। সো ওইখানেও তোমাদের মতো অনেকে ছিল যারা জৈব যৌগ জীবন অ্যান্সার করবে না, এরকম প্রায় আমি 50 থেকে 60টা মেসেজ পাইছি যে ভাইয়া জৈব যৌগ আমি দিবই না, ভাই জৈব যৌগ আমি দিবই না, আমি পড়ি নেই, আমি কি একটু আপনার কোর্সে আসতে পারি কিনা, শুধুমাত্র জৈব যৌগের জন্য। ঠিক আছে, ওরা কিন্তু এখন জৈব যৌগে অ্যান্সার করার জন্য রেডি, যে ভাই যদি কোনো বিপদে পড়ি 5টা ম্যাথ না পাই তাহলে জৈব যৌগ থেকে অ্যান্সার করে কাভার দিয়ে আসবো, এবং জৈব যৌগের MCQ তো পারবই। কথা বুঝতে পারছো? সো তোমারও যদি জৈব যৌগের সমস্যা থাকে তাহলে তোমাকে ইনভাইট করতেছি যে তুমি আসো, 8টা ক্লাস করো, দেখো তুমি জৈব যৌগ পারো কিনা, তুমি জৈব যৌগ অ্যান্সার করতে পারবা কিনা। ঠিক আছে, এবং কোর্স ফি কিন্তু মাত্র 333, ক্লাসে শুরুতেই বলছি। সো 333 টাকা দিয়ে তুমি পুরো কেমিস্ট্রি পাচ্ছ, এর থেকে কম কিন্তু আর সম্ভব না। সো যদি তারপরেও তুমি ধরো জৈব যৌগ অ্যান্সার করবা না, সো জৈব যৌগ অ্যান্সার না করলে সেক্ষেত্রে একটা থিওরিটিক্যাল কোশ্চেন যদি চলে আসে, কি করবা? জৈব যৌগে ধরো 3টা সিকিউ আসছে, তাহলে বাকি 5টা কোশ্চেনের মধ্যে ধরো 4টা ম্যাথ আসছে, একটা থিওরি আসছে, এবং সেটা আসছে পরিবেশ রসায়ন থেকে, তাহলে এই কোশ্চেনটা চলে আসতে পারে। সো থিওরির জন্য এই পার্টটা কিন্তু খুব ভালো মতো পড়ে যাবে, কোন কি করলে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসে পরিণত হবে। বুঝতে পারছি? ওকে ফাইন। এবার আসো লাস্ট, সেটা হচ্ছে অ্যাসিড বেস থিওরি। ভাই অ্যাসিড বেস থিওরি আমরা 3 ধরনের পড়ছি, একটা হচ্ছে আমাদের আর্হেনিয়াসের থিওরি, একটা হচ্ছে আমাদের ব্রনস্টেড লাউরির থিওরি, এবং আরেকটা হচ্ছে আমাদের লুইসের মতবাদ। এমসিকিউ এবং অ্যাডমিশনের জন্য এই লুইসের মতবাদ অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেন প্রচুর আসবে যে ভাই নিচের কোনটা লুইস অ্যাসিড, নিচের কোনটা লুইস ক্ষার, নিচের কোনটা লুইস অ্যাসিড, নিচের কোনটা লুইস ক্ষার, নিচের কোনটা লুইস অ্যাসিড, নিচের কোনটা লুইস ক্ষার। প্রচুর পরিমাণে এমসিকিউ আসবে, বোর্ডে আসবে, অ্যাডমিশনে আসবে। যত এমসিকিউ পরীক্ষা তুমি তোমার লাইফে ফেস করবা, এই চ্যাপ্টার আছে মানে লুইস অ্যাসিড থেকে কোশ্চেন আসবে যে নিচের কোনটা লুইস অ্যাসিড, নিচের কোনটা লুইস ক্ষার। বুঝতে পারছো? ব্রনস্টেড লাউরির মতবাদ থেকে অনুবন্ধী অ্যাসিড ক্ষারের মতবাদটাই কেমন মতো সিকিউতে আসতে পারে। অনুবন্ধী অ্যাসিড বেস, এই টপিকটাই শুধুমাত্র থিওরিটিতে তোমার হচ্ছে সিকিউতে আসার মতো, এই পার্টটাই শুধুমাত্র সিকিউতে আসার মতো। আর্হেনিয়াসের মতবাদ থেকে তেমন কিছু নাই, এগুলো তোমার হচ্ছে এমসিকিউ, মানে এই পার্টগুলো তো এমসিকিউর জন্যই, বাট সেখান থেকে সিকিউ আসলে বেসিক্যালি এটা থেকে আসে মাঝে মধ্যে, খুবই কম, রেয়ারলি তোমার হচ্ছে লুইসের মতবাদ থেকে হচ্ছে সিকিউ আসে, লুইসের মতবাদ থেকে। সো এগুলো আলটিমেটলি বলবো স্কিপ করো, কারণ হচ্ছে এখানে তুমি লেখার মতো খুব বেশি জিনিস পাবা না, তুমি এই জায়গাতে লেখার মতো খুব বেশি জিনিস পাবা না। এগুলা থেকে জৈব যৌগ অ্যান্সার করা আর হচ্ছে ইজিয়ার মার্কস পাওয়ার জন্য, তোমার তো মার্কস পাইতে হবে ভাই, তাই না? সো এই হচ্ছে আমাদের পরিবেশ রসায়নের সিকিউ অ্যানালাইসিস ক্লাস। সো চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা জায়গায় যেসব কোশ্চেনগুলো আসবে, কোথায় আসবে, কেমনে আসবে, তোমার কই সমস্যা হবে, সেই জিনিসটা আলটিমেটলি বলে দেওয়ার। এবং এই চ্যাপ্টারে আমার লাস্ট আরেকটা গাইডেন্স থাকবে তোমাদের জন্য, যে এককের পরিবর্তনগুলো খুব ভালো মতো শিখে যাবা, কেমনে আমরা চাপের পরিবর্তনগুলো করতে পারি, সব একক থেকে এটিএমে যাব, এটিএম থেকে কেমনে অমুক এককে যাব, চাপের আয়তনের ক্ষেত্রে আমরা কেমনে মিটার কিউব থেকে লিটার, লিটার থেকে এমএল, সিসি, সেন্টিমিটার কিউব যাব, এই জিনিসগুলো খুব ভালো মতো পড়ে যাবা। এবং ইনশাল্লাহ আশা করি তোমরা এবার পরিবেশ রসায়ন থেকে সিকিউ একদম ফাটাই ফেলবা। সো তোমাদের জন্য শুভকামনা রইল, দেখা হবে তোমাদের সাথে কালকে পরিবেশ রসায়নের এমসিকিউ ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।